আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নবনীতা। পিছু ডাকে থমকে যায় রমণীর পদযুগল। পেছনে ফিরে আওয়াজের উৎস খুঁজতে ব্যস্ত হয় সে। দেখে তার থেকে অনেকটা দূরে একজন যুবক দাঁড়িয়ে আছে, তার মাথায় হেলমেট। মুখ দেখা না গেলেও পরনের টি শার্ট আর ট্রাউজার বলে দিচ্ছে সামনে দাঁড়ানো লোকটি কে। নবনীতা তখন হাসপাতালের সামনে খোলা পার্কিং এরিয়া অতিক্রম করছিল। হঠাৎ ডাকে তার যাত্রায় ভাটা পড়ল। আরহাম এগিয়ে এলো তার দিকে। দুজন দাঁড়ালো ঠিক মুখোমুখি। নবনীতার কোনো বিকার নেই। শুরুতে যদিও কপালে ভাঁজ পড়েছিল, তবে সেটা সময়ের সাথে মিলিয়ে গিয়েছে। তাকে খুবই নিরুদ্বেগ দেখাচ্ছে। আরহামের দিক থেকে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তার মন খচখচ করছে, প্রচন্ড রকম অপ্রস্তুত বোধ করছে সে। শেষটায় নিজের সব জড়তা একপাশে সরিয়ে সে বলল, নবনীতা, তোমায় ধন্যবাদ। কেন? কিছুটা অবাক হয়ে শুধায় সে। আরহাম অন্যদিকে ফিরে নির্বিকার হয়ে বলল, সেদিন এত গোলাগুলির মাঝেও নিজের লাইফ রিস্ক নিয়ে আমাকে হেল্প করার জন্য। উত্তরে সে আশা করেছিল সামনের মেয়েটির অমায়িক হাসি, মিষ্টি কণ্ঠ, যেটা একটু আগেই আদি আর তাসনুবার সামনে প্রকাশ পেয়েছিল। সে ভেবেছিল নবনীতা হাসবে, একেবারে স্বচ্ছ হাসি, কিন্তু তেমন কিছুই হলো না। নবনীতা গম্ভীর মুখে নিচু স্বরে বলল, ধন্যবাদের কিছুই নেই। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। এমন কিছু বিশেষ করিনি আমি। নবনীতা কথা বলে মাথা নামিয়ে নেয়। আবারও কি বেশি কাঠখোট্টা উত্তর দিয়ে দিয়েছে সে, কিন্তু সে তো ভুল কিছু বলেনি। আরহামের জায়গায় অন্য কেউ ভুক্তভোগী হলেও তো সে ছুটে যেত। আরহাম উত্তর পেতে কিছুক্ষণ শটান দাঁড়িয়ে রইল, না কোনো প্রতিক্রিয়া দেখালো, না কিছু বলল। সে জানে না কেন, কিন্তু কথাটা তার ভীষণ বুকে বিঁধেছে। অন্য কেউ থাকলেও এটাই মনে করতো মানে? সে কি পৃথিবীর সবাইকে বাঁচানোর ঠেকা নিয়েছে? সবাই আর আরহাম কি এক? এই সবাই শব্দটা ব্যবহার করে সে স্রেফ আরহামকে একটা নিচু কাতারে নামিয়ে এনেছে, এর বেশি কিছুই না। নিজের ভেতরে ক্রোধ কিংবা চাপা রাগ দুটোই আরহাম হজম করে নিল। ট্রাউজারের পকেট হাতড়ে যতগুলো টাকা নোট পেল সবগুলো বের করে আনলো। তারপর সাবলীল কায়দায় হাতটা বাড়িয়ে দিয়ে নবনীতার দিকে। নবনীতা নত চোখে তার হাত দেখে। হাতে থাকা নোটগুলো চোখে পড়তে সঙ্গে সঙ্গে চোখ তোলে, আশ্চর্য হয়ে বলল, এসব কি? চোখে দেখো না, এসব টাকা, নোট, মানি। আমি জানি, আমাকে কেন দিচ্ছেন? আরহাম গোমরা মুখে জবাব দেয়, তুমি আমাকে সাহায্য করেছো, আমি ঋণী তোমার কাছে, ঋণ শোধ করছি। আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। নবনীতা শীতল চোখে একবার তাকে দেখে। সেই শীতল চোখ সময়ের সাথে পাল্লা দিয়ে রক্তিম হয়। লোকটা তাকে টাকা দিয়ে মূল্যায়ন করছে। প্রখর আত্মসম্মানবোধ সম্পন্ন নারীর কাছে এই নোট এগিয়ে দেওয়ার বিষয়টি অপমানজনক ঠেকায়। কিছু টাকাতেই কি সবকিছুর পরিশোধ হয়? অতিশয় শীতল কণ্ঠে সে প্রশ্ন করে, আপনার সত্যি মনে হয় সেদিন আমি যা করেছি সেটা আপনি কোনো অর্থের বিনিময়ে শোধ করতে পারবেন? পারবো না। না, পারবেন না। মূল্যবোধের মূল্যায়ন টাকা দিয়ে হয় না। আমাকে অন্তত এসব টাকা করে দিবেন না দয়া করে। কটমট চোখে উত্তর দেয় নবনীতা। সে চাহনি আরহামের একদমই অপছন্দ। মেয়েরা কেন এভাবে তাকাবে? এগুলো সবই পড়াশোনার ফল। মেয়েরা একটু শিক্ষিত হলেই ধরাকে সরা জ্ঞান করে। অহংকার আর দম্ভে এদের মাটিতে পা পড়ে না। সে চিবিয়ে চিবিয়ে বলে, তোমাকে না, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি এটাই করতাম। আমি অন্য কোনো মেয়ে নই, আমি নবনীতা। আমার স্বতন্ত্র পরিচয় আছে। নবনীতা অন্য মেয়ে না। টাকার ফুটানি অন্য কোথাও গিয়ে দেখান। কাঠ কাঠ গলায় জবাব দিয়ে নবনীতা চিত্রার হাত ধরে ব্যস্ত কদম চালিয়ে মিনিটের মাঝেই দৃষ্টিসীমার বাইরে চলে যায়। আরহামের থেকে কোনো জবাব সে চায় না, তার কথাটুকু সে বলে দিয়েছে। এখন আর দাঁড়িয়ে থাকার প্রশ্নই আসে না। আরহাম তার প্রস্থান দেখতে দেখতেই দুই হাত মুঠ করে দাঁত কিরমির করে বলল, সেটাই তো, তুমি অন্য মেয়ে হবে কেন? তুমি নবনীতা, ঘাড় দ্বারা নবনীতা। তুমি তো এক পেশি মার কাটারি মেয়ে মানুষ। বাড়ির দুয়ারে পা রাখতেই বসার ঘরে কার উপস্থিতি টের পেয়ে কিছুটা বিরক্ত হলো নবনীতা। আপনা আপনি ললাট কুঞ্চিত হয় তার। পায়ের জুতা জোড়া যথাস্থানে রেখে ভেতরে পা বাড়ায় সে। বসার ঘরের মাঝামাঝি সোফায় দুই পা এক করে মাথা নামিয়ে বসে থাকা ছেলেটিকে দেখা মাত্র সে বিরক্তি দ্বিগুণ হয়। সমস্যা কি এর? আবার কেন এসেছে? তার সাথে চোখাচোখি হতেই সে বসা থেকে উঠে দাঁড়ায়, পুরুষালী কণ্ঠে আওড়ায়, নবনীতা, তুমি এসেছো? আমি তোমারই অপেক্ষা করছিলাম। ইফাজের দিকে এক নজর দেখে নবনীতা ক্ষীণ স্বরে বলে ওঠে, কেন? আমার অপেক্ষা কেন করছিলে? কারণটা তুমি জানো? আমি তোমাকে বিয়ে করতে পারবো না ইফাজ।
তুমি কি বাংলা বোঝো না? চোখে মুখে চরম বিরক্তি এনে উত্তর দেয় নবনীতা। ইফাজ কিছুটা এগিয়ে আসে, ব্যাকুল কণ্ঠে শুধায়। কিন্তু কিন্তু কেন নবনীতা? আমি কি এতটাই অযোগ্য? নবনীতা তার কথা শুনলো। সে থামতেই বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঝেতে দৃষ্টি নামিয়ে বলল, তুমি অযোগ্য নও। যোগ্যতার কথা আসছে কেন? বললামই তো, চিত্র আর সুবীর একটা ব্যবস্থা না করে আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ, তাদের সমস্যা কোথায়? তুমি তো বিয়ের পর তাদের ব্যবস্থা করতে পারো, তাই না? আমি তো তোমার চাকরি করা নিয়ে কোনো বাধা দিব না। নবনীতা চোখ তুলে অন্যদিকে মুখ ফিরিয়ে সামনের ঘর থেকে হলদে সোনালী আলোর আভা এই ঘরেও আসছে। সে সেদিকে দেখে অন্যমনস্ক হয়ে বলল, আগে তো একটা পাকাপোক্ত চাকরি পেতে হবে। আমি এখনো তেমন কোনো চাকরি পাইনি ইফাজ। আর তাছাড়া বিয়ের পর আমি মন খুলে তাদের জন্য কিচ্ছু করতেও পারবো না। এসব সংসারের জঞ্জালে আমায় জড়িও না প্লিজ। ইফাজ আশাহত হয়ে সামনে তাকায়। এই মেয়েটার কি কোনোদিনই মন গলবে না? এমন কেন সে? সে ভগ্ন কণ্ঠে আস্তে আস্তে বলল, নবনীতা, শুভ্রানী আর চিত্রার জন্য তো তোমার জীবন কিংবা বিয়ে থেমে থাকবে না, তাই না? আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না ইফাজ, তুমি নিজের বিয়ে নিয়ে ভাবো। কাট কাট স্বরে উত্তর আসে অন্যদিক থেকে। ইফাজ আশাহত ভঙ্গিতে দুটো তপ্ত শ্বাস ছাড়ে। নবনীত আর এক মুহূর্ত অপেক্ষা না করে তার ঘরের দিকে পা বাড়ায়। রোজ রোজ বাড়িতে আসলেই একটা না একটা কাহিনী ঘটতেই থাকে। মামিকে বলা সত্ত্বেও কী কারণে তিনি বারবার ইফাজকে এখনও সোজাসুজি কিছু বলছেন না নবনীতার জানা নেই। বারবার বারণ করা সত্ত্বেও বিয়ের প্রসঙ্গ কেন উঠছে? সে নিজের ঘরে গিয়েই চিত্রার হাতে তার মোবাইল ফোন দেখে আরও এক দফা বিরক্ত হয়। মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বলে, এসব হচ্ছেটা কি চিত্র? সারাদিন কেবল ফোন নিয়ে পড়ে থাকো। দেখি এইদিকে আসো, হসপিটাল থেকে এসেছো না? চটপট গোসল করে ফেলতে হবে। আসো আসো, আপের কাছে আসো। চিত্রাকে গোসল করিয়ে নবনীতা নিজেও লম্বা সময় ধরে গোসল করলো। হাসপাতালে গেলে স্ট্রেচারের ক্যাচ ক্যাচ শব্দে তার মাথা ধরে যায়। জং ধরা লোহার ঝর্ণা থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি নেমে এসে মেঝেতে ঝমঝম শব্দ করে। নবনীতা ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময়। আজ তার বাবাকে মনে পড়ছে ভীষণ। বাবা নামের বটবৃক্ষ যখন ছায়া দেওয়ার জন্য তার মাথার ওপর থাকে না, তখন গোটা পৃথিবীটাই মরুভূমির মতো শূন্য লাগে। নবনীতা বাবাকে দেখে না আজ কতগুলো দিন। বাবা থাকলে নবনীতার এমন ছাপোষাপ পশু পাখির মতো জীবনে মানিয়ে নিতে হতো না। বাবা থাকলে এই কাঠফাটা রোদের ভেতর তাকে চাকরির খোঁজে ছুটোছুটি করতে হতো না। বাবা থাকলে আজ তাদের জীবনটা অনেক সুন্দর হতো। চিত্র তখন আর রাস্তাঘাটের যে কোনো মানুষের মাঝে বাবাকে খুঁজতো না। তার তখন সত্যি একটা বাবা থাকতো। নবনীতা আচমকা ফুপিয়ে উঠল শব্দ করে। আওয়াজ যাতে বাইরে না যায় তাই সে মুখটা শক্ত করে চেপে ধরল। মুখ চেপেই হাউমাউ করে বলল, বাবা, তোমার সাহসী মেয়ে হওয়ার লড়াইয়ে হাঁপিয়ে উঠেছি বাবা। তুমি জানো না বাবা, তুমি ছাড়া পৃথিবীটা কতটা নিষ্ঠুর। তুমি জানো না ছেলে মানুষদের চোখ কত নোংরা, মন কত সংকীর্ণ। আমি না হয় সাহসী হলাম, সংগ্রামী হলাম, কিন্তু ওই নোংরা চোখগুলো থেকে কিভাবে বাঁচবো বাবা? আমি নিজের অস্তিত্ব কেমন করে ভুলে যাব বাবা? চিত্র আর সুবীর মাথা রাখার একটা জায়গা আছে, দুঃখ ঝাড়ার একটা জায়গা আছে, একজন মানুষ আছে তাদের জন্য, তাদের একটা পরি আপাই আছে। আমার তো কেউ নেই বাবা। কেমন করে আমি সুবিকে বলি, আপাই কিছুদিন বিশ্রাম নিব, তোরা নিজেদের কাজ নিজেরা করে নে? কেমন করে আমি চিত্রকে বোঝাই আমাদের বাবা মা কোনোটাই নেই চিত্র, যাকে তাকে সে নামে ডাকবে না? কেমন করে বোঝাই আপাই সত্যি ফুরিয়ে যাচ্ছি অল্প অল্প করে, একটু স্বস্তি চাই, আর কিচ্ছু না। স্বস্তির কথা উঠতেই সঙ্গে সঙ্গে মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। একটা মমতাময়ী মুখ। নবনীতা যথাসাধ্য চেষ্টা করে সেই মুখটা ভুলে থাকতে। মনে পড়লে কান্না আসে। নবনীতা হলপ করে বলতে পারে, মা থাকলে আজ এই করুণ অবস্থাও নবনীতার ভীষণ খুশি থাকতো। সারাদিনের ভোগান্তি শেষে সে এক ছুটে মায়ের নরম কোলটায় মাথা রেখে সব দুঃখ ঝেড়ে দিত। যত অভিযোগ আছে সব মায়ের কাছে খুলে বলতো। মা তখন তার মাথায় হাত বুলিয়ে তার মন ভালো করে দিত। তখন কি জীবন এত দুর্বিষহ ঠেকাতো তার কাছে? গোসল শেষে চুপচাপ বেরিয়ে আসে সে। চোখ দুটো তার তখনও পানিতে টইটুম্বুর। চিত্রা আবারও তার ফোন হাতে নিয়ে কার্টুনের ভিডিও দেখা শুরু করেছে। সে এবার আর তাকে কিছু বলল না। পিঠটা দেওয়ালে ঠেকিয়ে সে মেঝেতে গিয়ে বসলো। বেশি কিছু না, জীবনে একটা মাথায় হাত ছোঁয়ানো মানুষ থাকলেই হতো। নবনীতা হাউমাউ করে কেঁদে তার কাছে সব দুঃখ উজাড় করে দিত। ইফাজ কি সেই একজন পুরুষ হতে পারবে? সে কি পারবে একটা চূড়ান্ত বিরক্তিকর দিনে নবনীতা বাড়ি ফিরতেই এক কাপ চায়ের সাথে তাকে তার বিরক্তিটুকু উগরে দেওয়ার সুযোগ করে দিতে?
না, পারবে না। ইফাজকে সে বহুদিন ধরে চেনে, সে কখনোই পারবে না নবনীতার শুকনো খাখা জীবনে স্বস্তির বর্ষণ এনে দিতে। নবনীতা নাম? আরিশ তড়িঘড়ি করে জানতে চায়। আদি জবাব দেয়, নবনীতা নূর, ভীষণ সুইট। সে কথা ছাড়ো, দেখতে কেমন? ফর্সা মতন, হ্যাংলা পাতলা, চুলে সব সময় বেনি করে রাখে, চুলগুলো কোমর সমান, আর গলাটা খুব মিষ্টি, নিউজ চ্যানেল উপস্থাপিকাদের মতো। তাসনুবা আশ্চর্য হয়ে বলল, অদ্ভুত, তুমি কেমন করে জানো? তুমি তাকে চেনো? আরিশ মুখ দিয়ে বিচিত্র শব্দ করে জানায় সে সামনাসামনি দেখেনি, তবে সে তাকে চেনে। শুধু সে না, আরহাম সহ তার দলের সবাই তাকে চেনে। আদি উৎসুক হয়ে জানতে চাইল, বলো কি, আরহামের সাথে শুভদৃষ্টি আগেই শেষ নাকি? দেখা হয়েছে, তবে সেটা শুভ বলে তো মনে হয়নি। গোমরা মুখে জবাব দেয় আরিশ। তারপরই সে সোফায় বসে পায়ের উপর পা তুলে তাসনুবাকে উদ্দেশ্য করে বলে, আরে তোর মনে নেই নবনীতার কথা? ভাইয়ার সমাবেশে গিয়ে যে ভাইয়াকে ধুয়ে দিয়েছিল। তাসনুবা আতকে উঠে বলে, কি, এটা সেই নবনীতা? আমি তো তাকে খুবই কড়া ভেবেছিলাম, কিন্তু সে তো খুবই মিষ্টি, হেসে হেসে কথা বলছিল আমাদের সাথে। আরিশ তুড়ি বাজিয়ে জোরে জোরে মাথা নেড়ে বলল, মিষ্টি তো, কেবল আমার গোয়ার ভাইয়ের সাথে তেতো। সে যে মানুষ, তার সাথে কেই বা ভালো থাকবে? তাসনুবা বিজ্ঞের মতো মাথা নাড়ে চিন্তিত হয়ে বলে, কেসটা তাহলে খুব জটিল। আদে মন খারাপ করে বলল, দূর, আমরা আরো কত দূর ভেবে নিয়েছিলাম, পরিকল্পনা সব মাঠেই মারা গেল। আরহাম বাড়িতে এসেই লম্বা একটা ঘুম দিয়েছিল। ঘুম শেষে দোতলার করিডোরে দাঁড়িয়ে লিভিং রুমে জটলা দেখে কপাল কুঁচকে বলল, কিরে, তোরা এমন গোল হয়ে কি ফোন দিয়ে আটছিস? আদি মাথায় তুলেই ভাব নিয়ে বলল, আমরা একটা মিশনে নেমেছি, সফল না হওয়া পর্যন্ত ডিসক্লোজ করা যাবে না। আরহাম আর ঘাটায় না, সে তাদের মতো বেকার না। তাদের মাথায় অনেক রকম চিন্তা ঘুরপাক খায় সারাক্ষণ। তার অনেক কাজ জমা আছে। সে 2 দিন প্রচারণায় যেতে পারেনি, সামনের দিনগুলো তার খুব ব্যস্ত যাবে। সে তাদের আলোচনা ভ্রুক্ষেপ না করে আবার নিজের ঘরে চলে গেল। কয়েকটা জরুরি কল করতে হবে। কালকে সে কোন কোন এলাকায় যাবে সেটার একটা পরিকল্পনা আগে থেকেই করে নিতে হবে। সব কাজ শেষ করতে করতে রাত 10টা বাজলো। নিচ থেকে আফরোজা বেগমের ডাক শোনা যাচ্ছে। তিনি হয়তো খেতে ডাকছেন তাকে। সে গলা উঁচু করে বলে, কাউকে দিয়ে আমার ঘরে পাঠিয়ে দিন ফুপু, আমি নিচে নামতে পারবো না। রাজনীতি বাদেও শেখ আজিজ হোসেনের নিজস্ব কিছু ব্যবসা ছিল। রাজনীতিতে তার পদচারণা হয়েছে অনেক পরে। তিনি এর আগে বহুদিন ব্যবসা করেছেন। তার কয়েকটা ফার্ম হাউস আছে, রাঙামাটি আর কক্সবাজারে তার রিসোর্ট আছে। এছাড়া একটা রেস্টুরেন্ট আর বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি তিনি নিজের জীবদ্দশায় প্রতিষ্ঠা করে গেছেন। তার মৃত্যুর পর সবটাই আরহাম সামলায়। যদিও জালালুর রহমান তাকে ব্যবসায়িক কাজে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আরহাম নিজ থেকেই সবটা সামলে নিয়েছে। বয়স কম দেখে জালাল সাহেব সন্দিহান ছিলেন তাকে নিয়ে। তবে আরহাম বয়সের অপরিপক্কতার অজুহাতে ব্যবসা সামলাতে কোনো রকম গড়িমসি করেনি। জালাল সাহেব এমনিতে রাজনৈতিক ব্যাপারে তাকে অনেক সাহায্য করেছেন। আবার এই ব্যবসার বিষয়টা ওনার ওপর চাপিয়ে দিয়ে ওনার চাপ বাড়াতে চায়নি আরহাম। আরহাম আলমারির ড্রয়ার থেকে কিছু ব্যবসায়িক কাগজপত্র বের করে কাউচের সামনে টি টেবিলের ওপর সেসব ছড়িয়ে রাখলো। বাইরে থেকে নাতিশীতোষ্ণ ঠান্ডা বাতাস পর্দা ভেদ করে ঘরে আসছে। আরহাম রিমোট দিয়ে এসি বন্ধ করে সেই হাওয়া গায়ে মাখে। এখন তো বর্ষার মৌসুম, বৃষ্টি হবে নাকি? আরহাম কাউচ থেকে উঠে অলস ভঙ্গিতে হেঁটে ব্লুটুথ স্পিকার দিয়ে লো ভলিউম গান ছাড়ে। দেশি বিদেশি নানা ব্র্যান্ডের গান তার প্লেলিস্টে আছে। মিউজিক অন হতে সে চুপচাপ হেঁটে কাগজগুলো হাতে নিয়ে বসলো। বল পয়েন্ট কলমটা খুলে বিভিন্ন হিসেবে কাটাছেঁড়া করতে করতে নিজের কাজে মন বসালো। সময় গড়ায়। দূরাকাশ থেকে ভারিক্কি শব্দে মেঘের গর্জন ভেসে আসে। পুরো ঘর জুড়ে এক অদ্ভুত চাঞ্চল্য বিরাজ করে। স্পিকার লো ভলিউমে একের পর এক গান বাজতে থাকে। বাজতে বাজতে একসময় ব্লু জিন্স ব্র্যান্ডের একগুচ্ছ কদম গানটি সামনে আসে। আরহাম নিজের কাছে বেশ মনোযোগী ছিল। আচমকা গানের কিছু লাইন কানে যেতেই সে থমকালো। হাতের বল পয়েন্ট কলমটি যেই গতিতে চলছিল সেই গতিটায় ভাটা পড়ল। মন্থর হলো তার আঙুলের চলন। হাতের কলমটা আস্তে করে টেবিলের উপর রেখে সে উঠে দাঁড়ালো। স্পিকারটা হাতে নিয়ে মোবাইলের প্লেলিস্ট থেকে পুনরায় সে অংশটুকু বাজালো। ভরাট পুরুষালী কণ্ঠে আবারও উচ্চারিত হলো সেই কয়েক লাইন। দেখি তোমাকে আছো দাঁড়িয়ে, আনমনে নীল শাড়িতে, হাজার ভিড়ে সব ছাড়িয়ে, শুধু তুমি আমার চোখে। আরহাম এই অংশটুকুই আবার রিভার্সে গিয়ে শুনল, একবার দুবার বারবার।
তার চোখের সামনে সেই পুরনো দৃশ্যগুলো আবার একবার ভেসে ওঠে। অবচেতন মন আবার কল্পনা করে সেই দৃশ্যটুকু। একটি গুলিবিদ্ধ অসার দেহ হুট করেই মৃত আর্দনাতে মাটিতে লুটিয়ে পড়েছে। সেই শব্দে চমকে উঠে পেছন ফিরেছে একটি মেয়ে। মেয়েটির চোখে বিস্ময়, সাথে আবার কিছুটা উৎকণ্ঠা। কি অদ্ভুত, তার পরনেও নীল শাড়ি। চারদিকে লোকজনের ছুটোছুটি, কিন্তু নিস্তেজ হয়ে আসা দেহটা কেবল নিভু নিভু চোখের পাতায় দেখে যাচ্ছিল সে মেয়েটিকে। মেয়েটি তারপর কি করলো? আরহাম আলগোছে হাসে। মেয়েটি তারপর ছুটে এসে হাঁটু গেড়ে বসলো আরহামের কাছে, শক্ত করে চেপে ধরল রক্তে ভিজে যাওয়া সেই ক্ষত স্থান। আবার মাঝখানটায় একবার ধমকও দিল বোধহয়। মানা করেছি না চোখ বন্ধ করতে? চোখ বন্ধ করছেন কেন? আচ্ছা, মেয়েটা কি কোনো স্কুলের টিচার? সারাক্ষণ এমন শাসনের সুরে কথা বলে কেন? আরহাম কি তার অবাধ্য ছাত্র, যাকে দেখতেই সে চোখ গরম করে? আরহাম জানে না, সত্যিই জানে না। আচমকা কাছে কোথায় শব্দ করে বজ্রপাত হয়। তবদা খেয়ে হুঁশ ফেরে আরহামের। চারদিক থেকে কি যেন মনে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে। চোরা চোখে দেখে, দরজার দিকে তাকায়। কেউ দেখেনি তো? পরক্ষণেই আবার মনে হয় দেখলেই বাকি। এই গান সে শুনতেই পারে, আগেও শুনেছে। এতে এত চিন্তার কি আছে? আবেগ অনুভূতি বড়ই ভয়াবহ জিনিস। আরহামেদের কখনো তার ধারে ঘেঁষতে দেয়নি। ব্যাপারটা এমন না যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে। আসল কথা, তার কোনোদিনও সেরকম কোনো অনুভূতি তৈরিই হয়নি। তার কাছে নারী শব্দের অর্থ তাসলিমা ইউসুফ, তার মা। মেয়ে বলতে সে তাকেই চিনে এসেছে। এরপর আর কোনোদিন মেয়ে চিনতে ইচ্ছে হয়নি। সারাহ কিংবা আফরোজা ফুপু কাউকে নিয়ে সে মাথা ঘামায় না। তাসনুবাবাতে এই পৃথিবীর কোনো মেয়ে কি মিনিটের জন্য হলেও তার বক্ষপিঞ্জরে স্থান করে নিতে পেরেছিল? পারেনি তো। আরহাম দীর্ঘশ্বাস ছাড়ে, নিজের গালে নিজেই দুটো চড় মারে। কি হচ্ছে এসব? বিড়বিড় করে সে নিজেই নিজেকে ধমকায়। তোর কি গুলি খেয়ে মাথার তার ছিঁড়ে গেছে আরহাম? এসব কেন ভাবছিস? সে তোর জন্য কিছু করেনি, বলেই তো দিয়েছে। তোর জায়গায় যে কেউ থাকলে সে এটাই করত। সে খুব মহান। সে জগতের সকলের সেবা করার ব্রত নিয়েছে। তুই কেউ না, কেউ না। আরহামের আর সে রাতে কাজ করা হয়নি। এক লাফে খাটে শুয়ে শুভ্র রঙের কমফোর্টার গায়ে চাপিয়ে এসির পাওয়ার 17 ডিগ্রিতে নামিয়ে দীর্ঘ সময় সে সেভাবেই পড়ে রইল। শেষে কতক্ষণ নিজেই নিজের চুল টানলো। শেষমেশ নিজের ভেতরের প্রচণ্ড অস্থিরতার কাছে পরাস্ত হয়ে সে হাত পা ছড়িয়ে কতক্ষণ শান্ত হয়ে শুয়ে থাকলো। মেয়েটির জন্য সে কেউ না। তাকে বাঁচানোটা নেহাতি তার বিবেকের তাড়না ছিল। কিন্তু আরহাম কি করে তাকে সব মেয়েদের কাতারে রাখবে? এই মস্ত বড় পৃথিবীর 700 কোটি মানুষের মাঝে সে ছিল প্রথম মেয়ে যে কিনা করুণ সময়ে শাহরিয়ার আহরামকে আগলে রেখেছিল। চারদিকের বিশাল হট্টগোলের তোয়াক্কা না করে নবনীতা নূর ছুটে এসেছিল তার দিকে। নিস্তেজ হয়ে আসা শরীরটা নিজের বিবশ দেহের ভার ছাড়ার জন্য একটা কাঁধ খুঁজে পেয়েছিল সেদিন। সেই কাঁধের মালিক ছিল নবনীতা। সেদিন মেয়েটার চোখে উৎকণ্ঠা দেখেছে আরহাম। কই, সে বাদে তো আর কোনো মেয়ে কখনো তার জন্য উৎকণ্ঠা দেখায়নি। তাসনুবা দেখায়, কিন্তু তাসনুবা তো তার রক্ত। নবনীতাকে তার চোখে কেন উৎকণ্ঠা থাকবে? মেয়েদেরকে চিরকাল যেই সংজ্ঞায় সংজ্ঞায়িত করে আসছিল আরহাম, নবনীতা কেন সেই সংজ্ঞার বাইরে গিয়ে আরহামকে ভুল প্রমাণ করে দিল? কেন দিক বিদিক ভুলে ছুটে এসে দেখিয়ে দিয়েছে মেয়েরাও অন্যের বিপদে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। আরহাম জানে নবনীতা তাকে সব শব্দটা দিয়ে গণমানুষের কাতারে নিয়ে আসতে পারলেও সে কোনোদিন তাকে সেভাবে সংজ্ঞায়িত করতে পারবে না, কিছুতেই পারবে না। মাথার উপর আরো একটা বালিশ চেপে ধরল আরহাম। এমন চলতে থাকলে সে খুব দ্রুতই পাবনা চলে যাবে। সে বড় করে শ্বাস টানে। আর না, আর না, অনেক হয়েছে। চুলোই যাক নবনীতা। তার কি? তার সামনে নির্বাচন, সে নির্বাচনে জয়ী হতেই হবে তাকে। জানিস, আমার সাথে যে বেটার বিয়ে ঠিক হয়েছিল তার নাকি আগেও একবার বিয়ে হয়েছে। সে ঘরে নাকি আবার একটা মেয়েও আছে। অত্যন্ত বিচ্ছিরি মুখ করে কথাটা বলল রিমি। নবনীতা গালের নিচে হাত রেখে বলল, সাংঘাতিক ব্যাপার তো। তোদেরকে কিছুই জানায়নি? কিছুই না। শালা যে বিয়ারটা সেটাও জানায়নি। কত বড় হতচ্ছাড়া একবার চিন্তা কর। তার কথার ধরনেই নবনীতা ফিক করে হেসে ফেলল। জিজ্ঞাসু হয়ে বলল, তো এরপর কি হলো? বিয়েটা তাহলে বাতিল? রিমি চোখ বড় বড় করে বলল, বাতিল মানে? এটা একটা প্রশ্ন হলো? অবশ্যই বাতিল। কাল রাতে ফোন করে তাকে ইচ্ছে মতো কয়েকটা গালি দিয়ে ব্লক করে দিয়েছি। এখন ভাবছি প্রতারণার মামলা করব তার নামে। কত বড় ঠক একবার ভেবেছিস? নবনীতার ঠোঁট উল্টায়, মাথা ঝাঁকিয়ে জানায় রিমি ঠিকই বলেছে। বেটার নামে মামলা ঠুকে দেওয়া দরকার। তারপরে আবার সে নিজ থেকে বলে ওঠে, তুই চাইলে তার নামে মানহানির মামলাও করতে পারিস রিমি। সেটা কি করে? ভীষণ কৌতূহলী শোনায় রিমির কণ্ঠ। নবনীতা গম্ভীর মুখ করে বলল, এই যে তার সাথে তার বিয়ে প্রায় হয়েই যাচ্ছিল,
কাছের মানুষজন জেনে গিয়েছিল তোর বিয়ে হবে, শেষটা হলো না। এতে করে সবার কাছে তোর প্রেস্টিজ ডাউন হলো না, তোর মান সম্মানে আঘাত হলো না। একদম একদম ঠিক বলেছিস, এভাবে তো ভেবে দেখিনি। রিমি থামলো, সেকেন্ডের মাথায় আবার উত্তেজিত হয়ে বলল, তাহলে তো আমি তার নামে অর্থ আত্মসাতের মামলাও করতে পারি। সে যেদিন বাড়ি এলো সঙ্গে পুরো গোষ্ঠী নিয়ে এলো। এই পঙ্গপালের দলকে খাওয়াতে গিয়ে আপুর 45,000 টাকার বাজার করতে হয়েছে। শালা রাক্ষসের দল। শেষ কথাটা বলতে গিয়ে দাঁত কিরমির করে ওঠে রিমি। নবনীতা তাকে দেখলো। তার কথা শেষ হতেই সে নিজের মুখটা আরো বেশি গম্ভীর করে ঠান্ডা গলায় বলল, আমরা কিন্তু তার নামে খুনের মামলাও দায়ের করতে পারি। হকচকিয়ে ওঠে রিমি। বিস্ফোরিত চোখে নবনীতা তাকে দেখে কণ্ঠ খাদে নামিয়ে জানতে চায়, সেটা কিভাবে? নবনীতা আগের চেয়েও শীতল কণ্ঠে বলল, সে তোর লেহেঙ্গা পরে ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করার শখের খুন করেছে। আমাদের পেট ভরে কাচ্চি খাওয়ার পরিকল্পনায় খুন করেছে। রিমন ভাইয়া বলেছিল তোর বিয়েতে ফ্রিতে ফুচকা খাওয়ার ব্যবস্থা করবে, সেই স্বপ্নেরও খুন করেছে। তোর হতে হতে না হওয়া পর শুধু কি মানুষ মারলেই খুনি হয়? ইচ্ছেগুলো যারা মারে তারা কি খুনি না? নবনীতা থামে, থমথমে মুখে পাশ ফেরে। রিমি বোকার মতো হা করে তার দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি মিলতেই দুজন খিলখিল করে অট্টহাসিতে ফেটে পড়ে। রিমি পেটে হাত চেপে হাসি থামাতে থামাতে বলল, সহমত সহমত, ভুল কিছু বলিসনি কিন্তু নবনীতা। নবনীতা হাসি থামিয়ে তার কাঁধে হাত চেপে বলল, হয়েছে, অনেক উদ্ভট কথাবার্তা হয়েছে, এখন আসল কথায় আসি। আমার মনে হচ্ছে তোর কপালে আল্লাহ খুব বেশি ভালো কাউকে রেখেছেন, এই জন্যই তোর বিয়েটা ভেঙে গেছে। রিমি সন্দিহান চোখে তার দিকে দেখে বলল, সত্যি? আমার তো মনে হয় না। আমার মনে হয় মিলিয়ে নিবি ভবিষ্যতে, আর তারপর আমায় এসে ধন্যবাদ দিবি। দুই বান্ধবী কথা শেষে রমনার পুরো কাঠের বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়। রমনার প্রশস্ত খোলা রাস্তায় কথা বলতে বলতে সামনে এগিয়ে যায়। নবনীতা লুবনাকে পড়ানো শেষ করে এদিকে এসেছে। রিমির নাকি ভীষণ গুরুত্বপূর্ণ কথা আছে তার সাথে। নবনীতা জানতো তার গুরুত্বপূর্ণ কথা ঠিক কেমন গুরুত্বপূর্ণ, তবুও সে এসেছে কারণ রিমির সাথে কথা বলতে তার ভালো লাগে। সমবয়সী মানুষদের সান্নিধ্য মানুষের সময় এমনিতেই ভালো যায়। বন্ধু শব্দটা ব্যক্তিভেদে এক এক রকম অর্থ বহন করে, কিন্তু এই আত্মিক সম্পর্ককে উপেক্ষা করে কি মানুষ বাঁচতে পারে? সম্ভবত না। এই সমমনা মানুষগুলোকে আমাদের ভীষণ প্রয়োজন। খুব বেশি না, বন্ধুর মতো বন্ধু একজন থাকাটাই কি পরম সৌভাগ্যের বিষয় না? পরের 3টে দিন আরহামের কেটেছে চূড়ান্ত রকমের ব্যস্ততায়। এত ব্যস্ততায় নিজের হাতের কথাও সে বেমালুম ভুলে যাচ্ছে। ব্যস্ততার পাশাপাশি যতই দিন যাচ্ছে ততই উৎকণ্ঠা কাজ করছে তার ভেতর। কি হবে সামনে? রাকিব নিশ্চয় চুপচাপ বসে থাকবে না, কিছু একটা ফোন দিত ঠিকই আছে মনে মনে। আবার সাথে ওই ফাহাদও আছে, কে জানে আবার কোনো নতুন ছক কষছে সে। আরহাম আর বেশি ভাবে না, ভাবলেই তার মাথার দুই পাশ চিনচিন করে। সে পার্টি অফিসের সব ঝাইঝামেলা মিটিয়ে বাড়ি এসে ঘামে ভেজা পাঞ্জাবি পরেই হাত পা ছড়িয়ে খাটে শুয়ে পড়ে। আদি আর আরিশ আজকে উত্তরা গিয়েছে। আদির দূরসম্পর্কের কোনো এক আত্মীয় থাকে সেখানে, তার সাথে দেখা করতে গিয়েছে সে। আরহাম পকেট থেকে ফোন বের করে তার নম্বরে ডায়াল করে। কল রিসিভ হতেই বলে, কিরে, দেখা করেছিস? এখন কোথায়? রাস্তায় গাড়ির হর্নের শব্দে কিছুই ঠিকমতো শোনা যাচ্ছিল না। আদি গলার স্বর চওড়া করে বলল, হ্যাঁ ভাই, মাত্র বেরিয়েছি। বুঝিসই তো, দেশে আত্মীয় স্বজন বলতে তেমন কেউই নাই। কোথাও গেলেই জগৎ সংসারের সব আলাপ আমার সাথে শুরু করে দেয়। আদি হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার আগেই আরহাম বিরক্ত হয়ে বলল, অত কাহিনী শুনে আমার লাভ নাই ভাই। তুই দেখা করেছিস নাকি সেটা জানতেই ফোন দিছি। হ্যাঁ, দেখা করেছি। আর জানিস আজ ওই বাড়িতে গিয়ে কি দেখেছি? আরহাম কল কেটে মোবাইল ফোনটা নিজের থেকে কিছুটা দূরে রাখলো। নাক মুখ কুচকে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, বাচাল একটা। বিকেলের একটু আগে তার ঘরের সামনে তাসনুবা এলো, অত্যন্ত নরম গলায় ডাকলো, বড় ভাইয়া। আরহাম চোখ বুজে ঝিমুচ্ছিল। তার আওয়াজের ধরন দেখে সে ভারী গলায় বলল, কি হয়েছে তাস? কি লাগবে? তাসনুবা ভেবাচেকা খায়। ভাইয়া কি বুঝে গেছে নাকি? সে কণ্ঠস্বর আরো নমনীয় করে শুধায়, ভাইয়া তোমার কি আজ সন্ধ্যায় কোনো কাজ আছে? আরহাম চোখ বন্ধ রেখে ভরাট কণ্ঠে বলল, আমার সারাদিনে কাজ থাকে, তোর কি দরকার সেটা বল। তাসনুবা একটা ঢোক গিলে শুকনো মুখে বলল, ভাইয়া, আদি ভাইয়া দেশে আসার পর আমরা কোথাও বের হইনি। চলো না আজ আমরা কোথাও গিয়ে খেয়ে আসি সবাই মিলে। তোরা যা, আমি যেতে পারবো না। কদিন পর নির্বাচন, আমার মনে এত রং নাই। ভালো হয় যদি তোরাও না যাস, সিকিউরিটির তো একটা বিষয় আছে। বরফ শীতল কণ্ঠে উত্তর দেয় আরহাম,
ভাইয়া প্লিজ। অনুনয়ের সুরে বলল তাসনুবা। সব সময় জেদ করবি না তো তাস, ভালো লাগে না। প্লিজ ভাইয়া। তাসনুভা, ভাইয়া। পারবো না আমি যেতে, আমার ইচ্ছা নাই। বাড়িতে কাজ আছে আমার, তোরা যা। আরিশ সব চেনে, আমাকে কেন নিতে হবে? কণ্ঠে কিছুটা বিরক্তি মিশিয়ে উত্তর দেয় সে। তাসনুবা কাঁদো কাঁদো হয়ে বলল, ভাইয়া এমন করো কেন? এমন কি চেয়েছি তোমার কাছে? চলো না প্লিজ, প্লিজ ভাইয়া, আর কিচ্ছু চাবো না তোমার কাছে। আরহাম চোখ খুলে সামনে দেখে, চূড়ান্ত রকমের বিরক্ত হয়ে বলে, আচ্ছা বাপ, যাবো না তোদের সাথে, এবার যা দিক থেকে। খুশিতে তাসনুবার দুই চোখে ঢেউ খেলে যায়। সে যাওয়ার আগে তর্জনী আঙুল তুলে চোখ পাকিয়ে বলল, খবরদার ওই সারাকে নেবে না ভুলেও, সে গেলে কিন্তু আমি যাব না বলে দিলাম। কথা শেষ করে সে হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। আরহাম মুখ দিয়ে বিরক্তিকর সূচক শব্দ করে বলল, তার সে মাঝে মধ্যে কি করে না, দুনিয়ার সবাইকে তার ভালো লাগে, শুধু ফুপু আর সারা বাদে। চিত্রার আজ ঘুম ভেঙেছে পরিয়া পায়ের শত শত চুমুখে। সকাল হতে নবনীতা তার মুখের সামনে থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে তার সমস্ত মুখে অগণিত চুমু খেলো। জড়ানো কণ্ঠে বলল, শুভ জন্মদিন সোনা, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। চিত্রা পিট পিট চোখ মেরে তাকায়। পরিয়া আপাই তার দিকে ঝুঁকে আছে। আপায়ের মিষ্টি মুখটা দেখতেই সে আলগোছে হাসে। মাথা তুলে আপায়ের গালে ছোট করে একটা চুমু দেয়। নবনীতা তার বুকে আস্তে করে মাথা রেখে হাসি হাসি মুখ করে বলে, আমার ছোট্ট চিত্র পাখিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। কষ্টও হয়, আবার ভালোও লাগে। কষ্ট কেন হয়? ঘুম জড়ানো গলায় জানতে চায় চিত্রা। নবনীতা এক গাল হেসে বলল, তুই বুঝবি না, বাচ্চারা বড় হয়ে গেলে বড়দের কষ্টই হয়। কথা শেষ করে সে দ্রুত উঠে বসে। চিত্রার এক হাত ধরে টানতে টানতে তাকে তাড়া দিয়ে বলে, দেখি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে একটু পড়তে বসো তো চিত্র, পড়া শেষে আমরা খেলা করব। চিত্রা চোখে আঙুল ডলতে ডলতে জানতে চায়, তুমি বাইরে যাবে না আজকে? না, আজ ছুটি নিয়েছি আমি। আজ শুধু আমি আমার মিষ্টি মিষ্টি দুইটা পাখির সাথে ঘুরবো। নবনীতার সারাটা দিন কাটলো অন্যান্য দিনের তুলনায় বেশ অন্যরকম। আজ সে সারাদিন বাসায় ছিল, কেবল চিত্রার সাথে বসে বসে গল্প করেছে। মাঝখানটায় আবার চিত্রা ড্রয়িং বুকে একটা গাছও এঁকেছে। বিকেলে শুভ্রানী কোচিং থেকে বাড়ি ফিরেই ব্যস্ত হয়ে বলল, আপাই মনে আছে তো আজ আমরা বাইরে যাব? নবনীতা চোখ বাঁকা করে বলল, হ্যাঁ হ্যাঁ মনে আছে, তোর আসার অপেক্ষাই করছিলাম। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে তো। শুভ্রানী হাত মুখ ধুয়ে ঝটপট রেডি হলো। নবনীতা সেই ফাঁকে চিত্রাকে একটা নীল রঙের ফ্রক পরিয়ে দিল। তারপর নিজেও একটা কুর্তি গায়ে জড়ালো, একেবারে গাঢ় লাল রঙের কুর্তি। রিমিতার জন্মদিনে এটা গিফট করেছিল, দেখেই বোঝা যায় খুব দামি হবে। শুভ্রা তাকে দেখতে মুখ হা করে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে আপাই, একদম লালপরি। জবাবে নবনীতা কেবল ম্লান হেসে গাঢ় লাল ওড়নাটা শালের মতো করে গায়ে জড়িয়ে কালো রঙের পার্স ব্যাগটা হাতে নিয়েই এক হাতে চিত্রার হাত ধরে তাড়া দিল। চল চল, পরে আবার দেরি হয়ে যাবে। বাড়ি থেকে বেরিয়ে তিন বোন সিএনজি ঠিক করে মিরপুর 1-এ গেল। শুভ্রানী তার বৃত্তির টাকার একটি অংশ জমিয়ে রেখেছিল আজকের জন্য। ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর রুপটপ রেস্টুরেন্ট আছে। শুভ্রার ভীষণ ইচ্ছে হয় এমন খোলা আকাশের নিচে আর সুউচ্চ ভবনের ছাদে অবস্থিত সুসজ্জিত রেস্টুরেন্টগুলোতে গিয়ে গিয়ে খেতে। বৃত্তির টাকা দিয়ে সে এমনই একটা রুপটপে খেতে চেয়েছিল। নবনীতা তার বরাদ্দকৃত 1500 টাকার সাথে নিজের 1000 টাকা মিলিয়ে মোট 2500 টাকা আলাদা করে রেখেছিল। সাথে আবার আরও 1000 তিনেক নিজের সাথে রেখেছে, যদি হুট করে কিছু কিনতে মন চায়। সনি স্কয়ারের সামনে এসেই সে রিমিকে কল দেয়। সনি স্কয়ারের উপরে নাকি খুব সুন্দর একটা রুপটপ রেস্টুরেন্ট আছে। রিমি তাকে এটার খোঁজ দিয়েছে, সেজন্য সে মালিবাগ থেকে 400 টাকা গচ্চা দিয়ে এতদূর এসেছে। রিমি কল ধরেই হড়বড় করে বলল, ভাই দাঁড়া দাঁড়া, রাগ করিস না প্লিজ, একটু লেট হয়ে গেছে আমার। নবনীতা কপাল কুঁচকে বলল, কোথায় তুই? রিমি কাচুমাচু মুখে জবাব দেয়, টিনশেড কলোনি। কি এত দূর? এখনো 14তে তুই? আশ্চর্য হলো নবনীতা। রিমি ফোন কানে ধরেই বলল, তুই এক কাজ কর না, লিফট দিয়ে একদম উপরের ফ্লোরে চলে যা, উপরে অনেক বাতাস, হাঁটাহাঁটি কর, ভালো লাগবে। বলে সে ফোন কেটে দিল। নবনীতা বিরক্ত হয়ে এদিক সেদিক তাকায়। শেষে মাথা তুলে একবার উপরে দেখে, তারপর শুভ্রা আর চিত্রাকে উদ্দেশ্য করে বলে, চল তো দেখি, উপরে গিয়ে দেখি কি অবস্থা। রিমি ঠিকই বলেছিল, জায়গাটা আসলেই অনেক সুন্দর। নবনীতা তার দুই বোনকে নিয়ে উপরে উঠেই বড় বড় চোখে চারদিক দেখল। ছোটবেলায় বাবা মায়ের সাথে ঘুরতে গেলেই যে 5 তারকা হোটেলগুলোতে তারা উঠত,
এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ঠিক ওই হোটেলগুলোর মতো। চিত্রা গোল গোল চোখে সেসব দেখে। তার এখন 10ম তলায় আছে। যারা খোলামেলা জায়গা পছন্দ করে না তাদের জন্য ভেতরে বসার ব্যবস্থা আছে। নবনীতা ছাদে যাওয়ার আগে চিত্রা আর শুভ্রার কয়েকটা ছবি তোলে। তারপর কাঁচের থাই গ্লাস ঠেলে ভেতরে এক পা দিতেই কোথা থেকে একজন গার্ড ছুটে এসে বলল, দুঃখিত ম্যাম, আজকে আমাদের রুফটপে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। রুফটপ আগে থেকেই বুকড। বুকড মানে? এত বড় জায়গা আগে থেকেই বুকড? এই যে সামনের পুরোটাই তো খালি, বুকড কোথায়? সিকিউরিটি পারপাসে বুক করা হয়েছে ম্যাডাম। আরহাম স্যারের ফ্যামিলি আজ এখানে এসেছেন। রাত পর্যন্ত এদিকে বাকি মানুষেরা আসা নিষেধ। নবনীতা চোখ গরম করে বলল, এসব কেমন কথা? সে আসলে আমরা কেন আসতে পারবো না? সে টাকা দিয়ে খেলে আমরাও তো টাকা দিয়েই খাবো। তার ফ্যামিলি আসলে আমাদের কি? গার্ডের পোশাকে পরে থাকা লোকটা বিরক্ত হয়, মুখ খিচে বলে, এত কিছু জানি না তো আপা। আমাকে যা করতে বলা হয়েছে আমি তাই করছি। নবনীতা ঝাঁঝালো চোখে একবার তাকে দেখে। এরই মাঝে চিত্রা সামনে কাউকে দেখতে পেয়ে নবনীতার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সামনের দিকে ছুটতে শুরু করলো। নবনীতা হকচকিয়ে উঠে বলল, আরে চিত্র, কি করছো? কোথায় যাচ্ছ? গার্ডের দায়িত্বে থাকা লোকটাও ভীষণ আশ্চর্য হলো। তিনি সেদিকে হাত তুলে হড়বড় করে বললেন, এই বাবু, কোথায় যাও? দাঁড়াও দাঁড়াও। আরাম ভাই, আরাম ভাই। স্বল্প পরিচিত বাচ্চার গলায় নিজের অদ্ভুত নাম শুনেই পেছন ঘোরে আরহাম। দেখে নীল ফ্রক পরা সেই ছোট্ট মেয়েটা এলোমেলো পায়ে তার দিকে ছুটে আসছে। তার দৌড়ানো দেখে আপনা আপনি মুখে হাসি ফোটে আরহামের। সে কাছে আসতেই এক হাতে তাকে টেনে তুলে নিজের কোলে আগের বারের মতোই সতর্ক করে বলে, আমার কিন্তু এক হাত অচল, শক্ত করে ধরে রাখো, নয়তো পড়ে যাবে। চিত্রা শক্ত করে তার গলা জড়িয়ে ধরে। দুজনের চোখাচোখি হতেই চিত্রা মিষ্টি করে হাসলো। আরহাম কপাল কুঁচকে বলল, এখানে কি করে এসেছো বাবু? আপাই নিয়ে এসেছে। আবাই? কিছুটা অবাক হয় আরহাম। তারপরে তাকে কোলে নিয়ে হেঁটে যায় সামনের দিকে। নবনীতা তাদের দুজনকে দেখে চোখ সরু করে বলল, তুমি একে চেনো চিত্র? চিনবে না কেন? শাহরিয়ার আরহামকে এই শহরের সবাই চেনে। চিত্রার হয়ে উত্তরটা আরহামই দিল। নবনীতা থমথমে মুখে অন্যদিকে চোখ সরায়। আরহাম তার পাশে দাঁড়ানো গার্ডকে বলল, এদের আসতে দাও, সমস্যা নেই, আর কাউকে আসতে দিও না। জি স্যার। নবনীতা এক টানে চিত্রাকে আরহামের কাছ থেকে নিজের কাছে নিল, চাপা স্বরে বলল, চলো আমরা সামনে যাই। সে দুকদম সামনে যেতেই আরহাম তাচ্ছিল্য করে বলল, হাউ আনগ্রেটফুল, একটা ধন্যবাদ পর্যন্ত দেয়নি। নবনীতা শুনল কিন্তু প্রতি উত্তর করল না। সে কথা বাড়াতে চায় না। এদের হাতে ক্ষমতা আছে, এরা চাইলে সবই করতে পারে। কখনো রাস্তা বন্ধ করে সমাবেশ করবে, কখনো আবার পাবলিক রেস্টুরেন্টে পাবলিকেরই প্রবেশ উপর নিষেধাজ্ঞা জারি করবে। নবনীতা আর কি বলবে? দেশটাই এমন, জোর যার মুলুক তার। রিমি রিক্সা থেকে নেমে তাড়াহুড়োয় সামনে এগিয়ে গেল। ভাড়া টাকা দেওয়ার পর যে ভাঙতি টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে সেটা ব্যাগে ঢুকাতে ঢুকাতেই সে ছুটল সনি স্কয়ারের দিকে। আচমকা কারোর সাথে প্রচণ্ড বেগে ধাক্কা খেতে সে হুড়মুড় করে ফ্লোরে গিয়ে পড়ল। সে একা পড়েনি, যার সাথে ধাক্কা খেয়েছে সে সহ ধাম করে মাটিতে পড়েছে। রিমি ফ্লোরে বসে আটকে উঠে ওপাশ ফেরে। ওয়াজিদ ফোনে কথা বলছিল। আরহাম একটু আগে ফোন করে তাকে এখানে আসতে বলেছে। গ্র্যান্ড ফ্লোরে পা দিয়ে সে কেবল এক কদম সামনে গিয়েছিল, হুট করে পেছন থেকে কেউ ছুটে এসে তার শরীরের ওপর আছড়ে পড়ল। এমন হঠাৎ সংঘর্ষের জন্য সে প্রস্তুত ছিল না। তাল হারিয়ে মেঝেতে পড়তেই সে তাজ্জব বনে গেল। এটা কি হলো? রিমির মতো সেও পাশ ফিরে অবাক হয়ে দেখে। রিমি তাকে দেখতেই মুখটা দুঃখী দুঃখী করে বলল, সরি ভাইয়া, খেয়াল করিনি। ওয়াজিদ নিঃশব্দে উঠে দাঁড়ায়, ঠান্ডা গলায় বলে, ইটস ওকে। তারপরই রিমির দিকে হাত বাড়িয়ে দেয়। রিমি দ্রুত সে হাতটা চেপে ধরে ওঠার চেষ্টা করে। তখনই বাধে আরেক বিপত্তি। ফকফকে ফ্লোরে তার জুতোটা পিছলে গিয়ে সে পুনরায় ধাম করে ফ্লোরে গিয়ে পড়ল। তার টানে ওয়াজিদ নিজেও হাঁটু মুড়ে মেঝেতে বসলো। আশ্চর্য হয়ে বলল, তুমি কি হাঁটতে পারো না? রিমি দ্রুত উপর নিচ মাথা নাড়ে, কাঁদো কাঁদো হয়ে বলে, জি ভাইয়া পারি, কিন্তু আজকে তাড়াহুড়োয় মিস্টেক হয়ে যাচ্ছে। নেভার মাইন্ড। সে দ্রুত উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই টের পেল তার ওড়নার একটা অংশ ওয়াজিদের শার্টের বোতামের সাথে আটকে গেছে। ওয়াজিদ গোল গোল চোখ করে সামনে দেখে। তার হাত বাড়িয়ে ওড়নাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই রিমি তাকে বাধা দিয়ে বলল, না না, আপনার কিছু করতে হবে না, আমি সব ঠিক করছি। বলেই সে তার ওড়না এক মাথা চেপে ধরল। তারপর গায়ের সর্বশক্তিতে একটা হ্যাচকা টান দিল। সেটা শুধু ওড়না না, তার শক্তিশালী টান খেয়ে শার্টের বোতামটা সহ
ছিঁড়ে শার্ট থেকে খুলে এলো, ছিটকে পড়লো দূরে কোথাও। এক চিৎকার দিয়ে নিজের মুখ চেপে ধরল রিমি। তার দুই চোখ কোটর ছেড়িয়ে বেরিয়ে আসার উপক্রম। বোতামটা শার্টের পেটের দিকে ছিল, সেটা ছিঁড়ে আসাতে শার্টের ফাঁক দিয়ে ওয়াজিদের পেট দেখা যাচ্ছিল সামান্য। ওয়াজিদ সামান্য অবিশ্বাস্য চোখে সামনে তাকায়। একটা মানুষ এত নিষ্কর্মা কেমন করে হতে পারে? এতগুলো ভুল কেউ একসাথে কেমন করে করতে পারে? সে এক প্রকার চমকে উঠে বলল, তোমার কি মাথায় সমস্যা? এত জোরে কেউ টান দেয়? জানো না শার্টের বোতামগুলো কত নড়বড়ে? রিমি দ্রুত মাথা নাড়ে, কাচুমাচু মুখে বলে, জি ভাইয়া, সবই জানি। সব জানলে এত জোরে টেনেছো কেন? বিক্ষিপ্ত মেজাজ করে প্রশ্ন করে ওয়াজিদ। রিমি অসহায় মুখ করে একবার তার দিকে তাকায়, বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে বলে, সরি ভাইয়া, মিস্টেক হয়ে গেছে, নেভার মাইন্ড। ওয়াজিদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। একটু পর দেখা যাবে তার গায়ের শার্টটাও আর নেই। এই মেয়ে কোনো না কোনোভাবে সেটাও গা থেকে টেনে খুলে নিয়েছে। সে দ্রুত সামনে হাঁটা ধরলো, রিমি নিজেও তার পিছু পিছু হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতেই তার পা গিয়ে পড়লো ওয়াজিদের পলিশ করে রাখা শু জুতার পেছনটায়। সঙ্গে সঙ্গে তার পা বেরিয়ে এলো জুতা থেকে। রিমির মনে হচ্ছে তার মাথায় গোটা আকাশটাই ভেঙে পড়েছে। কি হচ্ছে এগুলো? সবকিছু এমন তালগোল পাকিয়ে যাচ্ছে কেন? ওয়াজিদ বিস্ফোরিত চোখে কয়েক পল তাকে দেখে যায়, পরক্ষণে এক আঙুল তুলে মৃদু ধমকে বলে ওঠে, তুমি আমার পিছু পিছু আসবে না, বলে দিলাম। বলে সে জুতোটায় পুনরায় পা দিয়ে আর এক প্রকার ছুটে গিয়ে লিফটে উঠল। রিমি দৌড়ে সেখানে গিয়ে বলল, ভাইয়া আমিও তো উপরে যাব, প্লিজ ভাইয়া, আর ভুল হবে না, আমাকেও সাথে নিন। ওয়াজিদ আশপাশ দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বিনা বাক্য ব্যয়ে লিফট থেকে বেরিয়ে এসে বলে, ঠিক আছে তুমি যাও, আমি পরে যাব। রিমি হাসি হাসি মুখ করে লিফটে উঠল। ওয়াজিদ কেবল মাথা নামিয়ে নিজের শার্টের বোতামবিহীন অংশটুকু দেখে। দেখতেই দুই হাতে টেনে টেনে সে জায়গাটা ঠিক করে। না, এতটাও বাজে দেখাচ্ছে না, খুব বেশি বোঝা যায় না। ক্লান্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে সে, অন্যমনস্ক হয়ে বলে, নির্ঘাত পাবনার থেকে ছাড়া পেয়ে এসেছে। সে কান বি নর্মাল না, সে স্বাভাবিক মানুষ হতেই পারে না। রেস্টুরেন্টের ছাদ মূলত দোতলা বিশিষ্ট, মানে অনেকটা ছাদের ওপর আরেকটা ছাদ, এরকম ব্যাপার। দেখতে একেবারে রিসোর্টের মতো দেখায়। নবনীতা, শুভ্রানী আর চিত্রা নিচেই ছিল। চারদিকে ছোট ছোট গাছের টব, দেখতে ভালোই লাগে। ওপরে আবার খোলা আকাশ। তাসনুবা একেবারে সবচেয়ে উপরের ছাদটার রেলিং ঘেঁষে বসেছিল। তার এক হাত গালে। তারা একটু আগেই এসেছে এদিকে আসার পর তার মানুষের সাথে কথা বলার সাথে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে বেশি ভালো লাগছে। হঠাৎ তার চোখ গেল নিচের ছাদে। সেদিকে কাউকে দেখতে তার দু চোখ আনন্দে ঝলকে ওঠে। সে চঞ্চল হয়ে ডাকে, নবনীতা আপু। নবনীতার সঙ্গে সঙ্গে মাথা তুলে উপরে তাকায়। তাসনুবাকে দেখতেই হাসি হাসি মুখে বলে, কেমন আছো তাসনুবা? অনেক ভালো, উপরে আসো না আপু। নবনীতা ঘাড় ঘুরিয়ে একবার শুভ্রা আর চিত্রাকে দেখে তারপরে স্মিত হেসে বলে, ঠিক আছে, আসছি। চিত্রা এদিক সেদিক ছুটোছুটি করছিল। নবনীতা আর তাকে ধরল না। বাচ্চা মানুষ, খোলা জায়গা পেয়েছে, একটু ছুটাছুটি করুক। সে আর শুভ্রা ছোট ছোট পা ফেলে উপরে উঠে আসে। নবনীতা তাকে দেখতেই আদি হাত নেড়ে বলল, নবনীতা তুমি? কি অদ্ভুত, একেবারে দেজাভু। দুনিয়াটা সত্যিই গোল দেখছি। আরিশ আদির কথা শুনেই পেছন ফিরে দাঁড়ালো। নবনীতার চেয়েও যেই জিনিসটা তাকে বেশি আশ্চর্য করেছে সেটা হলো তার পাশে দাঁড়ানো মেয়েটা। সে তাকে দেখতেই চমকে উঠে বলল, শুভ্রানী তুমি? শুভ্রানী তার চেয়েও কয়েক গুণ বেশি অবাক হয়ে তাকে দেখে। সে শাহরিয়ার আরহামের ছোট ভাই, অথচ প্রথম সাক্ষাতে তার একদমই তাকে এমন মনে হয়নি। আরিশ এগিয়ে আসে। নবনীতা কৌতূহলী হয়ে জানতে চায়, শুভিকে তুমি চেনো? চিনবো না কেন? সেদিন সে দৌড়াতে দৌড়াতে আমার গাড়ির সামনে এসে পড়েছিলে। কথাটা বলেই সে দু আঙুল তুলে আকাশের দিকে তাক করে বলে, আর একটু দেরি হলেই ডিরেক্ট উপরে। আমি সময় মতো ব্রেক মেরেছিলাম বলে বেঁচে গেছে। শুভ্রা দ্রুত মাথা নামিয়ে নিল। কি দরকার ছিল এত বিশদভাবে সবকিছু বর্ণনা করার? নবনীতা কটমট চোখে একবার তাকে দেখলো, কিন্তু এর বেশি আর কিছু করলো না। এই মুহূর্তে এটা নিয়ে কথা বলার পরিবেশ নেই। তাসনুবা তাকে দেখতেই আবারও একগাল হাসলো। সেই হাসির জবাবে নবনীতাও তাকে স্বচ্ছ একখানা হাসি উপহার দিল। মেয়েটা কত মিষ্টি। তার হুইল চেয়ারটা দেখলে নবনীতার খারাপ লাগে। এই গোলগাল মুখের আদুরে দেখতে মেয়েটা হাঁটতে পারে না। পা থাকতেও না হাঁটতে পারাটা কতটা কষ্টের, তাই না? চিত্রা একটা গাছের পাতায় হাত নিয়ে নাড়ে দেখছিল। তখনই কেউ একজন তার হাতটা মুঠ করে ধরলো, কিছুটা ধমক, কিছুটা উদ্বেগ জড়ানো গলায়। এটা ধরে না চিত্র, গাছের পাতায় মাঝে মাঝে পোকা থাকে, কামড় দিলে কিন্তু যন্ত্রণা হবে।
চিত্রা হাত সরিয়ে নেয়। আরহাম একবার চোখ তুলে উপরের দৃশ্য দেখতে চিত্রাকে এক হাত ধরে টেনে অন্য পাশে নিয়ে আসে। একটা চেয়ার টেনে তাকে মুখোমুখি বসায়। বাচ্চা কাচ্চার প্রতি তার খুব বেশি টানও কাজ করে না, আবার সে তাদের খুব বেশি অপছন্দ করে না। দূরে থাকলে জোর করে কাছে ডাকে না, আবার কাছে এলে অবহেলা করে না, অনেকটা এমন। কিন্তু এই বাচ্চাটির ব্যাপার ভিন্ন। তাকে দেখলেই আরহামের তাসনুবার বাচ্চাকালের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় তাসনুবার গাল আর ঠোঁট অবিকল চিত্রার মতো ছিল। এই একটি দিকে এই বাচ্চাটি বাকি বাচ্চাদের চেয়ে একটু আলাদা, একটু ভিন্ন। আরেকটি কারণও আছে, তার আপাই অপছন্দ করা সত্ত্বেও সে আরহামকে অপছন্দ করেনি। ত্রিশূর্ধ্ব যুবকটির কাছে এই ব্যাপারটা অত্যন্ত উপভোগ্য। সে কিছুটা নিচু স্বরে বলে, চিত্র, তোমার আপাই কি সারাদিনই এমন বকাঝকা করতে থাকে? চিত্রা মাথা নেড়ে বলে, না, আপাই তো খুব ভালো। আমাকে চকলেট কিনে দেয়, চুল বেঁধে দেয়, গোসল করিয়ে দেয়, পাপ্পি দিয়ে ঘুম থেকে তোলে, রং কিনে দেয়, খেলা করে, ঘুম পাড়িয়ে দেয়। আরহাম কপাল কুঁচকায়, অবাক হয়ে বলে, তাহলে তোমার মা বাবা কি করে? সব তো তোমার আপাই করে দেয়। চিত্রা পা দোলাতে দোলাতে খুব স্বাভাবিক করে বলে, আমাদের তো মা বাবা নেই। আরহাম ভরকে গিয়ে বলে, নেই মানে? কোথায় বাবা মা? আকাশে। 6 বছরের ছোট শিশুটি খুবই নির্বিকার হয়ে জবাব দেয়, যেন কথাটা কত না স্বাভাবিক। অথচ আরহামের বুকে কথাটা গিয়ে বেঁধে তীরের ফলার মতো। মা বাবা আকাশে মানে তারা বেঁচে নেই? এই ছোট্ট মেয়েটা যে কিনা মৃত্যুর সংজ্ঞাও ঠিকঠাক বোঝে না, তার বাবা মা নেই। আরহাম কোনো কথা না বলে কেবল ফ্যাল চোখে কতক্ষণ তার দিকে তাকিয়ে রইল। একটু পরেই খুব শান্ত স্বরে বলল, তোমার সবকিছু তোমার আপাই করে? চিত্রা ওপর নিচ মাথা নড়ে, ঠোঁট গোল করে বলে, আপাই সারাদিন কাজ করে আর রাতে বাড়িতে এসে আমাকে অনেক আদর দেয়। শুভি আমাকে দুপুরে খাইয়ে দেয় আর পরি আপাই রাতে। আরহাম মন দিয়ে তার কথা শোনে। সে টের পাচ্ছে এই কথাগুলো শুনতে সে ভীষণ আগ্রহী। সে টের পাচ্ছে তার সাথে সম্পূর্ণ ভিন্ন রকম একটি নারীসত্তার পরিচয় হতে যাচ্ছে। সে চোখ তুলে আরো একবার ওপরে দেখে। নবনীতার মা বাবা নেই। এই দুটো মেয়ের অভিভাবক হলো সে নিজেই তো এখনো বাচ্চা। সে আবার কেমন করে এত বড় বড় দায়িত্ব কাঁধে নিচ্ছে? সে আরো একটু ঝুঁকে এসে একদম হিসিয়ে বলল, আচ্ছা চিত্র, তোমার আপাইয়ের পছন্দের জিনিস কি কি? চিত্রা একটু ভেবেচিন্তে বলল, ফুচকা। আপাই খুব ফুচকা খায়। আরহাম মুচকি হাসে। সে কিছু একটা কল্পনা করে বলল, সেটা তো জানি, আর কি কি পছন্দ তোমার আপাইয়ের? প্রশ্নটা করে সে নিজেই হকচকিয়ে যায়। অদ্ভুত, চিত্রাকে সে এসব প্রশ্ন করছে। নবনীতার কি পছন্দ না পছন্দ সেটা দিয়ে তার কি কাজ? সে এমন আজগুবি কারবার কেন করছে? চিত্রা আবারও ভাবলো কিছুক্ষণ, গালে হাত রেখে চিন্তিত মুখে বলল, আপাই আর কিছু পছন্দ করে না। আপাই তো সবসময় শুভি আর আমার পছন্দের জিনিসগুলোই কিনে দেয়। আপাইয়ের কোনো পছন্দ নেই। আপাই বলেছে আমাদের পছন্দই আপাইয়ের পছন্দ। ছোট্ট মেয়েটি কথাটা বলেই আরো এক দফা মুচকি হাসে। আরহাম নিষ্পলক চোখে দেখল আপাইয়ের কোনো পছন্দ নেই। এই কথাটার মর্ম যেদিন চিত্রা বুঝবে সেদিন সে অনুধাবন করতে পারবে কেন আপাইয়ের কোনো পছন্দ নেই। এই মিষ্টি মুখের বাচ্চা মেয়েটা কি জানে যে তার আপাই কেন বলেছে তাদের পছন্দই আপাইয়ের পছন্দ? হয়তো জানে না, জানার মতো বয়স এখনো হয়নি। আরহাম চোখ তুলে উপরে দেখে, স্থির হয়ে শুধু দেখতেই থাকে। মেয়েটার জামার রংটা কি সুন্দর! একেবারে সদ্য বিবাহিতা মেয়েরা গায়ে লাল রং জড়ালে যেমন লাগে তাকেও এমনই লাগছে। কি চমৎকার, কি অপূর্ব! এই মেয়েটির নবনীতা রূপটা আরহামের ঠিক পছন্দ হয়নি। কিন্তু পরিয়াপাই নামের এই অদ্বিতীয়া মেয়েটিকে অপছন্দ করার সাধ্যে কি আরহামের আছে? এই বয়সের একটি মেয়ের কোনো শখ নেই, কোনো আহ্লাদ নেই। বোনদের পছন্দই তার পছন্দ। এটা কি কখনো হতে পারে? পৃথিবীতে এমন মেয়েদের অস্তিত্ব থাকতে পারে? সে তো মেয়ে বলতে তার মাকেই চিনে এসেছে। সেই মানুষটা তো চিত্রার পরিয়াপাইয়ের মতো ছিল না। সে তো নিজের সন্তানদেরই কখনো এত গভীর মমতায় লালন করেনি। আর এইটুকু মেয়েটা আরো 2টা মেয়ের মা বাবার উভয়ের দায়িত্ব পালন করছে। আবার বলছে বোনদের পছন্দ তার পছন্দ। মা হওয়ার পরেও একজন নারী যেই আত্মত্যাগটুকু করতে পারে না, সদ্য গ্রাজুয়েট একজন বোন কি করে হাসি মুখে সেই কাজ করে দেখাচ্ছে। তার সাথে একবার চোখাচোখি হতেই আরহাম চোখ নামিয়ে নিল। নবনীতা ফ্লোরের উপরের রেলিং ঘেঁষে নিচে দেখে বলল, চিত্র, ওইদিকে কি করছো? উপরে আসো। আরহাম চিত্রর একটা হাত মুঠ করে ধরে বলল, শোনো চিত্র, তোমার আপাই কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে আমি তোমাকে কি কি জিজ্ঞেস করেছি। তুমি কিন্তু ভুলেও সেগুলো বলবে না। বলবে কার্টুন নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? এটা আমাদের সিক্রেট, ওকে? চিত্রা দাঁত বের করে হাসলো, বলল,
ঠিক আছে আরাম ভাই। তারপর চেয়ার থেকে নেমে সিঁড়ির দিকে ছুটল। সে উপরে আসতে নবনীতা খপ করে তার হাতটা ধরে চোখ বড় বড় করে বলল, ওই লোকের সাথে এত কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিলে তুমি? কি বলেছে সে তোকে? চিত্রা খুবই আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, কার্টুন নিয়ে কথা বলছিলাম আপাই। সাথে আবার নিজ থেকেও কিছুটা কথা যোগ করলো, যেন ব্যাপারটা নবনীতার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়। সে দুই হাত নেড়ে নেড়ে বলল, ভাইয়ার প্রিয় কার্টুন মোটু পাতলু। নবনীতা সন্ধিহান চোখে একবার তাকে দেখে, তারপর এক আঙুল দিয়ে আলতো করে ঠোঁট চেপে ধরে বলল, আচ্ছা তুমি খেলা করে যাও, কিন্তু কোনো কিছু দিয়ে হাত দিও না, কেমন? চিত্রা মাথা নেড়ে নেড়ে এক দৌড়ে সেখান থেকে চলে গেল। নবনীতা চুপচাপ হেঁটে তাসনোবার টেবিলের কাছে এলো। শুভ্রা তখন আদির সাথে কথা বলছিল। এই আদি লোকটা ভীষণ মিশুক, একটু দেখা হতেই এমন করে কথা বলছে যেন সে তার খুব চেনা কেউ। নবনীতা সেদিকে গিয়েই আশপাশ দেখে তাসনোবাকে বলল, আমরা তাহলে ওই টেবিলে গিয়ে বসি। তাসনোবা বিচলিত হয়ে বলল, কেন? এখানেই বসো না, পুরো টেবিলই তো খালি পড়ে আছে, তোমরা তো তিনজনই। নবনীতার সাথে সাথেই সে প্রস্তাব নাকচ করে দিল, হাত নেড়ে বলল, না না তোমরা বসো, আমরা অন্য কোথাও গিয়ে বসবো। একটু থেমে সে আবার বলল, আসলে আমার একটা ফ্রেন্ডও আসবে, কিন্তু সে যে কোথায় কে জানে। তার কথা শুনতেই আদি বলল, আমারও তো একটা ফ্রেন্ড আসবে, সেও যে কোথায় কে জানে। বললাম তো ম্যাডাম, ভেতরে যাওয়া যাবে না, নিষেধ আছে। গার্ডের দায়িত্বে থাকা লোকটা চূড়ান্ত বিরক্ত হয়ে কথাটা বলল। রিমি বায়না ধরে বলল, প্লিজ আঙ্কেল, যেতে দিন না। আমার ফ্রেন্ডকে আমি বলেছি এদিকে আসতে। আউটডোরে যেতে না দিলে সে রেগে 2 দিন আমার সাথে কথাই বলবে না। কিছু করার নেই ম্যাডাম, অন্য কোনো রেস্টুরেন্টে যান, এদিকে আজকে কাউকেই যেতে দেওয়া যাবে না। রিমি উদাস মুখে বলল, কাউকেই যেতে দেননি ভেতরে? না, সবাইরে ফেরত পাঠাই দিছি। রিমি মলিন মুখ করে বলল। ও। তারপরে সে ব্যাগে হাত দিয়ে তার ফোনটা খুঁজতে খুঁজতে ঘুরে দাঁড়ায়। ধপধপ পা ফেলে ইনডোরের দিকে পা বাড়ায়। ওয়াজিদ মাত্র লিফট থেকে নেমে সামনে হাঁটা শুরু করেছিল, তখনই কারো মাথায় ধাম করে তার বুকে এসে বাড়ি খায়। ওয়াজিদ লাফিয়ে উঠে 2 কদম সরে যায়। রিমি মাথা ডলতে ডলতে ওপরে তাকায়। দুজনের চোকাচুকি হতে রিমি আটকে ওঠে। তাকে দেখে মনে হচ্ছে সে এখনই কেঁদে ফেলবে। সে ভাঙা গলায় মিনমিন করে বলে, সরি ভাইয়া, মিস্টেক হয়ে গেছে, নেভার মাইন্ড। ওয়াজিদ স্বভাবতই ধৈর্যশীল, শান্ত প্রকৃতির মানুষ। সহজে তার রাগ হয় না, সে রাগ দেখাতেও পছন্দ করে না। এমনিতেই নিচে সে মেয়েটির সাথে কিছুটা রুক্ষ হয়ে কথা বলেছিল। সে মুখে সৌজন্যসূচক হাসি ফুটিয়ে বলল, ইটস ওকে, পরের বার থেকে দেখে চলবে। ওয়াজিদ, এসেছিস? প্রশ্ন শুনতে ওয়াজিদ সামনে তাকায়। ঘুরে দাঁড়ায় রিমি নিজেও। কাচের দরজার অন্যদিকে আরহাম দাঁড়িয়ে আছে। যদিও সে এগিয়ে আসায় গার্ড নিজেই দরজাটা টেনে ধরেছিল। ওয়াজিদ এগিয়ে যায় তার দিকে। আরহাম তীক্ষ্ণ চোখে তার সঙ্গে থাকা মেয়েটিকে দেখে বলে, এটা কে? চিনি না। ভাবলেশহীন হয়ে জবাব দেয় ওয়াজিদ। আরহাম খাড়া চোখে আবারও মেয়েটিকে দেখে। মেয়েটির মুখটা পূর্ব পরিচিত, আগে দেখেছে মনে হচ্ছে। আরহামের দৃষ্টি দেখতেই রিমি বিনয়ী স্বরে বলল, আসসালামু আলাইকুম আরহাম ভাইয়া। আরহাম সালামের জবাব দিল, জানতে চাইল, তুমি কি ডিউতে পড়ো? রিমি দ্রুত মাথা নাড়ে, জানায় সে সেখানেই পড়ে, ফিজিক্স ডিপার্টমেন্টে। একটু পরে নিজ থেকেই বলল, আমি নবনীতার ফ্রেন্ড। এবার তাকে ঠিকমতো চিনতে পেরেছে আরহাম। ফুচকার স্টলে সে তাকেই দেখেছিল নবনীতার সাথে। সে ঠান্ডা গলায় বলল, এদিকে আসো, তোমার বান্ধবী টেরেসেই আছে। রিমি কিছু বলার আগে ওয়াজিদ চমকে উঠে বলল, কি, নবনীতা আছে এখানে? আরহাম ঠোঁট গোল করে মৃদুস্বরে উত্তর দেয়, হুম। নবনীতা চুপচাপ দূরের একটা টেবিলে বসেছিল। তার কেন যেন চিত্রার ওপর রাগ হচ্ছে। মেয়েটা বারবার আরহামের কোলে উঠে তার গলা জড়িয়ে ধরছিল। বেড়াতে গেলে চিত্রা কখনো তার হাত ছাড়ে না। সে চিত্রাই আজ তাকে ছাড়া দিব্যি ঘুরে বেড়াচ্ছে। বারবার আরহামের টেবিলের কাছে গিয়ে দুষ্টুমি করছে। চিত্রার দুষ্টুটা বারবার ওই টেবিলে চলে যাচ্ছিল। শুভ্রা, চিত্রা আর রিমি সবার সাথে কথা বলছিল। আদি আর আরিশ চারদিকে হেঁটে হেঁটে কথা বলছে। তাসনুবাও থুতনির নিচে এক হাত রেখে আশপাশ দেখছে। ওয়াজিদ বসে আছে টেবিলের এক কোণার একটি চেয়ারে। তার আর চোখের চাহনি দূরের টেবিলে থম মেরে বসে থাকা মেয়েটির পানে নিবদ্ধ। আদি বিষয়টা প্রথমবার এড়িয়ে গেলেও তারপর সে মনোযোগ দিয়ে ব্যাপারটা লক্ষ্য করে। তারপর আবার আরিশের সাথে কথায় মন দেয়। আরহাম রিমিকে উদ্দেশ্য করে বলে, তোমার ফ্রেন্ড একা বসে আছে, গিয়ে কথা বলে যাও। রিমি অসহায় মুখ করে বলে, কাজ হবে না ভাইয়া, সে এখন গেলেও মুখ ফুলিয়ে রাখবে। কতবার গিয়েছি, কোনো কিছুই ঠিকমতো বলে না। কথা বলতে গেলে কি বলে? বলে আমার সাথে তোদের কিসের কথা, আমি তো বড়লোক নই,
তোরা তোদের বড়লোক আরহাম ভাইয়ের সাথে কথা বল, তোদের আর আমার প্রয়োজন নেই। ম্লান মুখে উত্তর দেয় রিমি। আরহাম উত্তর শুনে আলগোছে হাসে, কথা না বাড়িয়ে বলে, আচ্ছা থাক, যেতে হবে না আর, সে নিজেই আসবে। কথা শেষ করে সে আদি আর আরিশার দিকে তাকায়, পকেটে এক হাত গুজে সম্মুখে পা বাড়ায়। শুনতে পায় পেছন থেকে রিমি উদ্দেশ্য করে বলছে, শুভি, তোমরা কেক কেনো নাই? শুভ্রা রিমির স্বরে উত্তর দেয়, না কিনিনি, আপাই বললো এখান থেকে বেরিয়ে কিনবে। কিসের কেক? ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করে আরহাম। শুভ্রা সাবলীল ভঙ্গিতে জবাব দিল, আজ চিত্রর বার্থডে, তাই আমরা কেক কিনবো ভাবছি। আরহাম মাথা নাড়ে, আর কোনো কথা না বলে সেখান থেকে সরে আসে। যোগ দেয় আদি আর আরিশের আড্ডায়। মাঝে আবার কয়েকটা ফোন কলও রিসিভ করে। সবশেষে হাই তুলতে তুলতে বলে, এদিকে না এসে কয়টা কাজ করে নিলে আরো ভালো হতো, কালকে সারাদিন আর দম ফেলার সময়টুকুও পাবো না। টেবিলে খাবার আসতেই আরহাম গলা উঁচু করে ডাকলো, এই সবাই খেতে আসো। তাসনুবা টেবিলের কাছেই ছিল। সে চোখ সরু করে বলল, নবনীতা আপু তো মনে হচ্ছে আসবে না। আরহাম নিরুদ্বেগ হয়ে বলল, না আসুক, না আসুক, আমাদের কি, একবেলা না খেলে সে মরে যাবে না। সে বরং বসে বসে বাতাস খাক, প্রকৃতির বাতাস খেলে স্বাস্থ্য ভালো থাকে। দেখ, এসব কেমন কথা? তুমি একটু গিয়ে বলো না তাকে আসতে। কি আমি গিয়ে তাকে বলবো? কেন রে, আমার কিসের ঠেকা পড়েছে? সে কোন জায়গায় প্রেসিডেন্ট শুনি? খটখটে গলায় প্রশ্ন করে আরহাম। তাসনুবা মুখ ভার করে অন্যদিকে চোখ সরিয়ে নেয়। ভাইয়া এমন কথায় কথায় তেতে ওঠে কেন? অদ্ভুত ব্যাপার। রিমি এগিয়ে এসে কিছুটা সংকোচ নিয়ে বলল, ভাইয়া আমরা না হয় অন্য টেবিলেই খাই, আপনারা এখানে থাকুন। আরহাম একবার রিমিকে দেখে তারপরেই তির্যক চাহনিতে নবনীতাকে দেখে। দেখেই ওয়েটারকে ডেকে নবনীতার বসে থাকা টেবিলের দিকে একটা আঙুল তুলে বলল, ওদের খাবারটা ওই টেবিলে সার্ভ করে দিও। সাদা ফর্মাল শার্ট আর কালো প্যান্ট পরা ফিটফ্যাট মাঝবয়সী লোকটা তার কথা শুনতেই সেদিকে এগিয়ে গেল। সাথে বাকি ওয়েটারদেরও কিছু একটা নির্দেশ করে দিল। মুহূর্তেই নবনীতার সামনে থাকা টেবিলটা খাবারে ভরে গেল। নবনীতা বিস্মিত নয়নে খাবারের প্লেট হাতে দাঁড়ানো লোকটিকে প্রশ্ন করলো, এত খাবার কে খাবে? লোকটি নম্র গলায় জবাব দেয়, আরহাম স্যার বলেছেন ম্যাম, তাদের টেবিলে যা কিছু দেওয়া হয়েছে তাই যেন আপনাদের টেবিলেই দিই। আপনার আরহাম স্যারকে বলুন, তার মতো টাকার ফুটানি আমরা করি না। আর এত খাবার আমরা খেতেও পারবো না। আরহাম স্যারের ডিশ আরহাম স্যারকে দিন, আমরা এত কিছু চাই না। কর্কশ রসকসহীন কণ্ঠে প্রতি উত্তর করে নবনীতা। সামনে দাঁড়ানো লোকটা থতমত খেয়ে কিছু সময় তার দিকে খেয়াল রাখলো। রিমি দুই দিক থেকে কণ্ঠ নামিয়ে বলল, আঙ্কেল, আমরা এত কিছু খাবো না, আপনি কষ্ট করে বাকি খাবারগুলো নিয়ে যান, না হয় অপচয় হবে। নবনীতা তার কথা শেষ না হতেই কঠিন মুখ করে বলল, আমরা খেতেও পারবো না আর এত টাকা বিলও দিতে পারবো না, নিয়ে যান এইসব। শুভ্রানী অসহায় দুটো চোখে তার পরি আপাইকে দেখে। আপাই যখন দেখেছে চিত্র আরহাম ভাইয়ের কোলে, তখন থেকে তার মুখের হাসি পুরো জগৎ ছাড়িয়ে অন্য কোনো গ্রহে গিয়ে ঠাঁই নিয়েছে। আপাই চিত্রাকে নিয়ে ভীষণ পজিটিভ। সে বাদে চিত্রা কারো গলা জড়িয়ে ধরলে তার মেজাজ বিগড়ে যায়। আজও তাই হয়েছে। আরহাম আর চোখে একবার তাদের দেখল। ম্যাডাম নবনীতা তখনও মুখ ফুলিয়ে বসে। চিত্রা আরিশ আর আদির সাথে টেনিস বল ছুঁড়ে ছুঁড়ে খেলছিল। আরহাম তাকে ডেকে বলল, অনেক খেলেছো, এখন খেতে যাও চিত্রা। চিত্রা দৌড়ে দৌড়ে নবনীতার কাছে গিয়ে তার পাশের চেয়ারে বসলো। ছুটোছুটি করে ক্লান্ত হয়ে যাওয়া মাথাটা নবনীতার হাতের ওপর রেখে আদুরে গলায় বলল, পরি, খুব খিদে পেয়েছে। নবনীতা মুখটা অন্যদিকে সরিয়ে নিয়ে ভাবলেশহীনভাবে বলল, খিদে পেলে খাও, আমাকে কেন বলছো? এই যে সামনে প্লেট আছে, নিয়ে খাও। রিমি তার আচরণ দেখে কিছুটা বিরক্ত হয়ে বলল, এসব কি নবনী? তুই কি মাঝে মাঝে বাচ্চা হয়ে যাস? ছোট একটা বাচ্চা এমন করছিস কেন? আমি কি করেছি অদ্ভুত তো? সে তো আমাকে ছাড়াই এতটা সময় ছিল, এখন সমস্যা কি? নবনীতা মুখটা ঘুরিয়ে চিত্রাকে দেখে কটাক্ষ করে বলল, এক কাজ কর, তুই তোর ওই পরাণের ভাইয়ের কাছে চলে যা, সে তোকে একেবারে মেখে মেখে খাইয়ে দিবে। সামনে নির্বাচন তো, এই জন্য জনদরদি ভাইয়ের হাসি থামছেই না। একবার জিততে তো দে, এরপর দেখবি আসল চেহারা। আহা আপাই, তুমি চিত্রকে এত কঠিন কঠিন কথা বলছো কেন? সে কি এসব বোঝে? আজ ওর বার্থডে, প্লিজ আপাই এসব করো না। অত্যন্ত করুণ চোখে নবনীতার দিকে দেখে কথাটা বলল শুভ্রা। নবনীতা দমে গেল সাথে সাথে। একটা তপ্ত শ্বাস ছেড়ে সবার প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, আচ্ছা হয়েছে, চলো খাওয়া শুরু করি, দেরি হয়ে যাচ্ছে তো আমাদের।
চিত্রা মলিন মুখে একবার তার আপাইকে দেখে। শুভ্রা চামচে ফ্রাইড রাইস নিয়ে তার মুখের সামনে এনে বলল, নাও চিত্র, খেয়ে নাও, সুবি খাইয়ে দিচ্ছে তোমায়। চিত্রা চুপচাপ খাবারটা মুখে নেয়। নবনীতা আর চোখে তাদের কর্মকাণ্ড দেখে, আর রিমি তাকে দেখে। চিত্রাকে যে সে পরিমাণ ভালোবাসে সেটা রিমি তার চোখ দেখে বুঝতে পারে। খাওয়ার ফাঁকেই একবার চিত্রার সাথে তার আপাইয়ের চোখাচোখি হয়। দুজনে কয়েক পল স্থির হয়ে দুজনকে দেখে। নবনীতা টের পাচ্ছে তার চোখ আর্দ্র হয়ে যাচ্ছে। অকস্মাৎ চিত্রা ঠোঁট ভেঙে কেঁদে দিল। সেই কান্না দেখে নবনীতার বুকটা ছ্যাদ করে ওঠে, চোখ দুটো ঝাপসা হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে এক হাত দিয়ে কপালে চুমুখে অনুতপ্ত হয়ে বলে, সরি সোনা, আপাই বাড়াবাড়ি করে ফেলেছি, সরি, অনেকগুলো সরি। তোমার না আজকে জন্মদিন, কাঁদে না পাখি, জন্মদিনে কাঁদতে নেই। চিত্রা কান্না থামালো সত্যি সত্যি। তারপরেই শুভ্রার হাত থেকে চামচটা এক টান দিয়ে নিজের হাতে নিয়ে সেটা নবনীতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপাই খাওয়াবে, তুমি না। তুমি শুধু আপাই বাড়িতে না থাকলে খাওয়াবে। নবনীতা হাসল। শুভ্রা নিজেও প্রথমে চোখ পাকিয়ে পরে আবার হেসে দিল। তোমরা কি নিয়ে এত কথা বলছো? পাশ দিয়ে কেউ ডাকতে নবনীতা সেদিকে ফেরে, দেখে তাদের চেয়ে কিছুটা দূরে তাসনুবা, যার হুইল চেয়ারের হাতল দুটো একজন ওয়েটারের হাতে বন্দি। নবনীতা তাকে দেখেই বলল, তাসনুবা তুমি, কিছু লাগবে আপু? তাসনুবা কিছুটা অনুযোগ কিছুটা অনুরোধ করে বলল, এদিকে সবাই নির্বাচন নিয়ে কথা বলছে, আমার এসব ভালো লাগে না, আমি কি তোমাদের সাথে খেতে পারি? নবনীতা আশ্চর্য হয়, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, কেন নয়, অবশ্যই খেতে পারো, আসো আসো, আমার পাশে এসো। তাসনুবা পাশটায় এলো। নবনীতা হাতের চামচটা ফেলে হাত দিয়ে অল্প পরিমাণ ফ্রাইড রাইস নিয়ে চিত্রাকে খাওয়ায়। রিমি তাকে দেখতেই নিজের চামচটা ফেলে দিয়ে বলল, আমিও হাত দিয়ে খেতে চাচ্ছিলাম, কিন্তু লজ্জায় খেতে পারছিলাম না, এখন আর কোনো লজ্জা নেই। তাসনুবা অবাক হয়ে তাদের দেখে। নবনীতা তার বিস্ময় জড়ানো চোখ জোড়া দেখেই হাসি মুখে বলল, এত অবাক হও না তো তাসনুবা, আমরা গ্রামের চাচাতো বোনরা একটু এমনই, অত স্টাইল করে খেতে পারি না। আমার 1 কোটি টাকা থাকলেও আমি সারা জীবন হাত দিয়ে ফ্রাইড রাইস খাবো। তাসনুবা বিরক্তি করে বলল, ধুর, আমি মোটেও তোমাদের গ্রামের চাচাতো বোন ভাবছি না, আমার উল্টো চিত্রা খাওয়া দেখে লোভ লাগছে ভীষণ। নবনীতা তার কথা শুনতে খুব হাস্যোজ্জ্বল মুখে তার দিকে একটা লোকমা বাড়িয়ে দিল। মিষ্টি হেসে বলল, দেখো তো, খেয়েই দেখো কেমন লাগে। তাসনুবা একবার তার হাত আর একবার তার মুখটা দেখল। সে ভাবেনি নবনীতা এত সুন্দর করে তাকে খাইয়ে দিতে চাইবে। তাকে এভাবে কেউ কখনো খাইয়ে দেয়নি। ছোটবেলায় সে বাড়ির পরিচারিকাদের সান্নিধ্যেই কাটিয়েছে। আরহাম আর আরিশ ভাইয়া তার খুব যত্ন নিত, কিন্তু তাকে কেউ কখনো এত মমতাময় খাইয়ে দিতে আসেনি। সেই আর্দ্র চোখে লোকমা তুলে দিত। দূর থেকে একজোড়া চোখ গভীর মনোযোগে সেই দৃশ্য দেখে। টের পায় দৃশ্যটা তার হৃদয়ে জোয়ারের বিশালাকার ঢেউয়ের মতো আশ্রে পড়ছে। টের পায় এত স্নেহ তার ছোট্ট বোনটাকে তার নিজের ফুপুও কখনো দেয়নি। টের পায় পরীদের মধ্যে থাকা কোনো একটা পরী সত্যিই নিজের জগৎ ছেড়ে এই মর্তলোকে এসে ঠাঁই নিয়েছে। তার ডানা নেই, কিন্তু সে সত্যিই পরী। আরহাম একটা শুকনো ঢোক গেলে তার গলা শুকিয়ে যাচ্ছে। অনুমান করতে পারছে তার সাথে যা হচ্ছে সেটা স্বাভাবিক না। সে কি দুর্বল হয়ে যাচ্ছে? অসম্ভব, অসম্ভব। সে কখনো দুর্বল হতে পারে না। কিন্তু এই যে অবাধ্য মন বারবার একটা নিষিদ্ধ মানবীর দিকে ঝুঁকে যাচ্ছে, সেটার কি করবে আরহাম? একে তো আর বেঁধে রাখা যাচ্ছে না কিছুতেই। খাবার শেষে নবনীতা যখন বিলের কথা বলল, তখন ওয়েটার তাকে জানালো তার বিল দিতে হবে না, আরহামই আজ পুরো বিল দিবে। কথাটা শুনে নবনীতা ব্রহ্মতালু ছ্যানছ্যান করে ওঠে। এক লাফে উঠে দাঁড়ায় সে, খ্যাক করে ওঠে, কি, কে দেবে? তার সামনে থাকা লোকটা ভরকে গেল, মিনমিন করে বলল, আরহাম স্যার দিবেন। কেন? তোমার আরহাম স্যার কেন দিবেন? আমরা কি ফকির, ভিখিরি আমরা? ওয়েটারের দায়িত্বে থাকা ভদ্রলোক বললেন বিপাকে, এই মেয়ে এমন খেপে যাচ্ছে কেন? তার সাথে রাগ দেখিয়ে কি লাভ? সে তো আরহাম না। তিনি কিছুটা বিচলিত হয়ে বললেন, ম্যাম, আপনি আরহাম স্যারের সাথে কথা বলুন। আমার এদিকে কিছু করার নেই। আমি আপনার থেকে টাকা নিতে পারবো না, বারণ আছে আমার। আপনাদের শুধু বারণই থাকে। একবার বলেন ভেতরে ঢোকা যাবে না, বারণ আছে। আবার বলেন বিল দেয়া যাবে না, বারণ আছে। শুধু বারণ আর বারণ। যাকে আপনার আরহাম স্যার কোথায়? তার সাথে কথা বলবো আমি। লোকটা তার তর্জনী তুলে পশ্চিম দিকে দেখিয়ে বলল, স্যার নিচের টেসেরে, সেখানে তাকে পাবেন। নবনীতার কথা বাড়ায় না, বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যায়। মেজাজ তার এমনিতেও খুব একটা ভালো ছিল না। এখন মনে হচ্ছে মাথায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। লোকটা সবকিছুতে এত টাকার বাহাদুরি দেখায় কেন? নবনীতা কি কোনো ফকির?
আরহাম বিল মিটিয়ে কেবল উপরের ছাদে ওঠার সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই তার সাথে নবনীতার একটা মুখোমুখি সংঘর্ষ হলো। নবনীতা তাল সামলাতে না পারে একটু পেছন দিকে হেলে পড়ল। আরহাম সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে শক্ত করে তার এক হাত চেপে ধরে তাকে পুনরায় সোজা করে দাঁড় করায়। নবনীতা ঠিকমতো দাঁড়াতেই তার চোখ যায় নিজের হাতের দিকে। এক ঝাড়ায় হাত ছাড়িয়ে নেয় সে। আরহাম গা ছাড়া ভাব নিয়ে তাকে এড়িয়ে যেতে নিলেই নবনীতা গম্ভীর মুখে বলে ওঠে, আপনি আমাদের বিল কেন দিয়েছেন? আমরা চেয়েছি। আরহাম থামল। পাশফিরা নবনীতার দেখে তাকিয়ে তারই মতো করে গম্ভীর সুরে বলল, এদিকে আমার সাথে শুধু তোমরাই ছিলে। যেহেতু সব খাবার একসাথে অর্ডার হয়েছে, তাই বিলও একসাথে এসেছে। এখানে এমন সিরিয়াস আর কিছু নাই। জাস্ট কাম ডাউন। নো, আই ক্যান নট কাম ডাউন হতে পারবো না আমি। আপনি আমায় অপমান করছেন। ভীষণ জোরালো শোনায় তরুণীর কণ্ঠ। আরহাম তবদা খেয়ে বলল, এক্সকিউজ মি, হোয়াট? নবনীতা দুইবার শ্বাস নেয়, দ্ব্যর্থহীন কণ্ঠে বলে, আপনি কেন আমাদের বিল দিবেন? আমরা কি বিল দিতে অক্ষম? অথবা আমরা কি আপনার ইনভাইটেড গেস্ট? নো, উই আর নট। তাহলে আপনি কেন বিল দিবেন? আমাদের বিল দেওয়ার সামর্থ্য নেই? আপনি নিজে বিল দিয়ে আমায় অপমান করছেন। আমি বিল দিতে অক্ষম নই জনাব। আরহাম হতভম্ব হয়ে তার কথা শোনে, চোখ বড় বড় করে বলে, মাই গড, তুমি কি সবকিছুই দুই ধাপ বেশি বোঝো নাকি? তুমি যতদূর ভেবে নিয়েছো অতদূর তো আমার মাথায় আসেনি। অক্ষমতা, অপমান, সামর্থ্য, মাই গড, আই ক্যান টেক দিস। নবনীতা গোমরা মুখ করে বলল, অত কথা বুঝি না। আমার কি বিল হয়েছে বলুন, আমারটা আমি দিব। কথা শেষ হতেই সে ব্যাগ থেকে 2500 টাকা বের করে আরহামের দিকে এগিয়ে দিল। আরহাম এক খাবলায় টাকাটা হাতে নিয়ে সেটা পকেটে রাখলো। নবনীতা আশ্চর্য হয়ে বলল, পকেটে কেন রাখছেন? আরহাম তার চেয়েও দ্বিগুণ আশ্চর্য হয়ে বলল, তো কোথায় রাখবো? মাথায়? নবনীতা দুই হাত বুকে চেপে চাপা কণ্ঠে বলল, এত টাকা আমরা খাইনি তো। যেটুকু খেয়েছি ওইটুকু রেখে বাকিটা ফেরত দিন। তার কথা শুনতেই আরহাম স্তম্ভিত হয়ে তার দিকে ঘুরে দাঁড়ায়। তার মুখের চূড়ান্ত রকম বিস্ময় দেখে নবনীতা বিরক্ত হয়ে বলল, এভাবে দেখার কিছুই নেই। এত টাকা আমরা খাইনি, হিসেব আছে আমার কাছে। আরহাম কয়েক মুহূর্ত নিষ্পলক তাকে দেখে, চুপচাপ পকেট থেকে মানিব্যাগ বের করে ভ্যাবাচেকা মুখ করে বলে, তুমি তাহলে হিসেব করে বলো কত হয়েছে। নবনীতা হিসেব করলো, তারপর সেই হিসেবে পানির বোতলের দামটাও অন্তর্ভুক্ত করলো। আরহাম গোল গোল চোখে তার কাজকর্ম দেখে। নবনীতা মোবাইলের ক্যালকুলেটরে হিসেব করে জানায়, 2180 টাকা খেয়েছি আমরা। তারপরেই একটু চিন্তা করে বলল, 320 টাকা ফেরত দিবেন আপনি আমাকে। আচ্ছা থাক, 20 টাকা দিতে হবে না, 300 টাকাই দিন। আরহাম চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, কেন 20 টাকা কেন দিব না? আমি কি হোটেলের বেয়ারার? হ্যাঁ। নবনীতা থমথমে মুখে এবার সেদিকে তাকায়, তারপরে আবার চোখ নামিয়ে নেয়। আরহাম মানিব্যাগ বের করে 100 টাকার নোট গুনছিল। হঠাৎ কিছু মনে পড়তে সে চোখ তুলে বলল, ও ভালো কথা, চিত্র আমার থেকে 2 চামচ ফালুদা খেয়েছিল। আমি কি সেই দামটাও রাখবো পরি? নবনীতা একপাশে হাসলো, খোঁচা দিয়ে বলল, জি, রুচিতে যদি কুলায় তাহলে রাখতে পারেন, আমার আপত্তি নেই। আর শুনুন, আমাকে পরি আপাই বিশেষণ দিয়ে কটাক্ষ করবেন না। এই নামটা আমার কাছে অনেক প্রিয়। এই পরিচয়টা আমার জন্য গর্বের। যারা আমাকে এই নামে ডাকে তারা আমার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান নিয়ামত। আরহাম গুনে গুনে 320 টাকা তার হাতে তুলে দিল, মুখ বাঁকা করে বলল, সবকিছুতে তো প্যাচ খুঁজবে না, আমি তোমায় কটাক্ষ করিনি। স্যার, কেক এসে গেছে। আরহাম আরো কিছু বলার আগে পেছন থেকে ওয়েটার ছেলেটা তার পেছনে এসে দাঁড়ায়। আরহাম ঘুরে দাঁড়িয়ে ইনডোরের দিকে দৃষ্টি নেয়। কেক হাউজে টি শার্ট জড়ানো একটা অল্প বয়সী ছেলে সেখানে দাঁড়িয়ে আছে মস্ত বড় কেকের বাক্স হাতে। আরহাম হাত নেড়ে ইশারা করে তাকে আসার জন্য। নবনীতা কপাল কুঁচকে বলল। আরহাম মুখ দিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, আজ আমার খুব প্রিয় একজনের জন্মদিন, তাই কেক এনেছি। তোমার কোনো সমস্যা?